পড়াশোনাটা তো আসলে এক ধরলাম আমি, কিন্তু একের পাশে যদি আমি শূন্য না বসাই একদমই আমার লাইফের আসলে কোনো ভ্যালু নাই। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা এতটা, ভাই আমি এটা লাইফে কোথায় কাজে লাগাবো বলেন তো? একটা ফাইজলামি চলে বাংলাদেশে, জানেন, বিসিএস এর নামে। যদি মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে বাংলাদেশের দল নির্বাচন হয়, তাহলে দল নির্বাচন যারা করছেন তাদের এফিসিয়েন্সিতে সমস্যা আছে। একদমই। আমার প্রতি কখনোই মানুষের কনফিডেন্স ছিল না। আমার এই আঙ্গুলটা কিন্তু সোজা হয় না, বিকজ আমি লেগ স্পিনে এত বেশি এক্সপেরিমেন্ট করেছি। মাহমুদুল্লাহ রিয়াদ যদি ইন্ডিয়ান কোনো ক্রিকেটার হইতো, এখানে একটা মুভি হয়ে যেত। এই নোংরামিগুলো আমাদের সিনিয়ররা করে ভাই। আমি বেয়াদব, তো বেয়াদবই করি আমি। ওরে প্রেসার দিতেছেন রিয়াসাত ভাই আপনি। এডিটর যদি বাদ দেয়, এডিটরের চাকরি থাকবে না। জাভেদ আলীকে বলবো আমরা। আমি আর রিয়াসাত ভাই 10:30 থেকে বসে আছি, আপনার ফোনের কথা শেষ হয় না। পি দিয়ে নাম, এটা দিয়ে নাম, এটা কে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আপনাদের ঈদের আনন্দ আর বাড়িয়ে দিতে দুজনকে হাজির করেছি। আমাদের সঙ্গে আছেন দা রিয়াসাত আজিম এবং সৈয়দ আবিদ হোসেন সামি। কথা বলবো, তাদের সঙ্গে আড্ডা হবে। প্রথমে আসলে রিয়াসাত ভাইয়ের কাছে যাচ্ছি। অনেক ব্যস্ত সময় পার করেন সব সময়, ঈদের দিনটা আসলে কিভাবে কাটে? এই যে এরকম গেঞ্জি টেঞ্জি পরে কাটে। আপনার মতো সুন্দর পাঞ্জাবি নাই, আর সামির মতো পাঞ্জাবির স্পন্সরশিপও নাই। না, এটা রিয়াসাত ভাই বলে নেওয়া ভালো যে আমরা আজকে যে রেকর্ডিংটা করছি এটা ঈদের দিনের রেকর্ডিং না। আপনি যেগুলো পাঞ্জাবি পাইলেন, আপনি তো দু একটা আমাদের সাইজেরও তো নিতে পারতেন। কয়টা পাঞ্জাবি পেয়েছেন? না, সেই ব্যাপারটা, সেই প্রসঙ্গ এখানে তোলা যাবে না। এটা পাঞ্জাবি না, আমি পাঞ্জাবিতে কমফোর্টেবল ফিল করি। ধরেন আজকে আমরা যখন রেকর্ডিংটা করছি, তারাবির নামাজটা পড়ে আসছি, মানে রিয়াসাত ভাইও আছেন, আমার কাছে মনে হয় যে আমি কমফোর্টেবল ফিল করি পাঞ্জাবিতে। বাট এরপর থেকে আমি, আমার কাছে মনে হয় ঈদুল আজহাতে আমি যদি পাঞ্জাবির কোনো ব্র্যান্ডের মডেল হই বা প্রমোশন করি, আমি ডেফিনেটলি আই উইল পাঞ্জাবি পাইতেছি। মডেলের যে অবস্থা, সামি ভাই যদি মডেলিং করে, আমার মনে হয় যে তিনি অন্যদের চেয়ে অনেক বেশি ভালো করবেন। আপনার থেকে ভালো করতে পারবে না। আপনার যে গেটআপ, প্রস্তুতি, আরমান এবং যে নারী ফ্যান ফলোয়ার, ওরে প্রেসার দিতেছেন রিয়াসাত ভাই আপনি। মানে ঘড়িটা দেখছেন, মানে গোল্ডেন কালারের যে একটা স্মার্ট ওয়াচ, সেটা সাদার সাথে কম্বিনেশন অফ হোয়াইট, এটা কি বানায় নিছেন মনে হচ্ছে? না, সেই সাথে যে পাঞ্জাবির সাথে নাগরা, সেটা সুন্দর, মানে সবকিছু মিলে ইউ আর লুকিং গুড। আর মানে ও ব্লাশ করতেছে কিন্তু একদমই। সমস্যা কি? প্রীতি চিন্তার মতো লাগে ভাই। এডিটর কনফিউজ হয়ে যাবে, কোনটা কাটি কোনটা রাখবো। এডিটর কি? এডিটর কি? এটা তো লাইভ প্রোগ্রাম চলতেছে। এডিটরের তো কোনো ইয়ে নাই। এডিটর যদি বাদ দেয়, এডিটরের চাকরি থাকবে না। জাভেদ আলীকে বলবো আমরা। রিয়াসাত ভাই খুব সংক্ষেপে উনি ওনার ঈদের দিনটা কিভাবে কাটে ব্যাখ্যা করছেন। শুধু টি শার্ট পরে কাটে, আপনি কি কি করেন? ইট হ্যাজ বিন, মানে গত 10 বছর যদি চিন্তা করি, তাহলে গত 10 বছরে আমার কাছে মনে হয় রিয়াসাত ভাই শুধুমাত্র একটা ঈদ ছিল গত বছরের ঈদটা, যেটাতে আমার পা ভাঙা ছিল, যে কারণে আই ওয়াজ লাকি আমি বাসায় থাকতে পারছি। আদারওয়াইজ গত 10 বছরের প্রত্যেকটা ঈদে আমার ঈদের দিন যমুনা টেলিভিশনে আমার প্রোগ্রাম থাকতো। এই বছরও থাকবে, বিষয়টা সেরকম। তো সকালবেলার সময়টা যেটা হবে, সেই সকালবেলা বাবা মার সঙ্গে থাকবো, আমার স্ত্রী আছে, নামাজ পড়ে হয়তো বা কিছুক্ষণ বাসায় থাকতে পারবো। বাট ওই যে বিকালের দিকে বা দুপুরের দিকে তো অফিস চলে যেতে হবে, যেহেতু রাত 8টার সময় আমাদের একটা অনুষ্ঠান থাকে, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যমুনা টেলিভিশনের। সো একটা বড় অংশ আমার আসলে ওই পরিবারের সঙ্গে কাটাতে হয়। আফটার দ্যাট আবার রাতে ব্যাক করে হয়তো একটা পারিবারিক সময় কাটাই। মানে নট দ্যাট যে ধরেন ঈদের সময়টায় ঘুরে বেড়াবো বা ওই অপরচুনিটি খুব বেশি আসলে আমাদের থাকে না। মানে পা যদি ভাঙে তখনও বাসায় থাকা হয়, তখনও ঘোরা হয় না। আর পা যদি সচল থাকে তখনও ঘোরা হয় না। ভাবি রাগ করে না, ঈদের দিনটাও ঘোরাঘুরি হচ্ছে না বা সময় দিচ্ছেন না ভাবে? এটা এখন মানিয়ে নিয়েছে। ইনিশিয়ালি যে বিষয়টা রাগ করতো না বা, মানে এটা তো কখনোই হতে পারে না, এটা তো মানুষের একদম হিউম্যান নেচার। বাট ডে বাই ডে তিনিও এখন হ্যাবিচুয়েটেড, এবং তিনিও এখন যেহেতু তিনিও কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছেন, তারও দেখা যায় অনেক কমিটমেন্টের জায়গা থাকে বা তারও অনেক কাজের জায়গা থাকে। তো দেখা যায় ইভেন আমার চাইতে উনি আরো বেশি ব্যস্ত। ইভেন ধরেন আমি যে প্রতিষ্ঠানটা সিইও হিসাবে কাজ করি যমুনা টেলিভিশনের বাইরে, তিনি আবার ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং থেকে শুরু করে সবকিছুই দেখেন। সো আমার চাইতে বেশি তারা ওনার থাকে যে আলটিমেটলি কাজের আপডেট কি অবস্থা, কতগুলো ইনভেন্টরি কমপ্লিট হয়েছে। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমি একটু বিট লাকি। রিয়াদ ভাই, মানে যেহেতু আপনারা দুজনে ম্যারিড, স্বামী হিসেবে সাংবাদিকটা আসলে কতটা পারবে? এটা নিয়ে অনেক কথা হয়, অনেক আলোচনা হয়। না, এটা আসলে স্বামী বা আপনার হচ্ছে অন্য প্রফেশন বিষয় না। পারফেকশনটা হচ্ছে ডিপেন্ড করে যে মেন্টাল রিলেশনশিপের জায়গাটা আসলে কতটা স্ট্রং। ধরেন আমাদের থেকেও তো অনেক ব্যস্ত মানুষ আমরা দেখি, যে বিরাট কোহলি, সামিয়া রিয়াসাদের থেকে অনেক ব্যস্ত থাকে। হ্যাঁ, তো আনুষ্কা শর্মা কি করে? ও হচ্ছে ওর মতো করে হচ্ছে সবকিছু ম্যানেজ করে, তাই না?
কোথায় যেন একটা আমি মিমস দেখলাম যে শনিবারে আনুষ্কা হচ্ছে কি ড্রেস পরে আর সোমবারে আরেক ড্রেস পরে, আরেক কালারের ড্রেস পরে, কারণ হচ্ছে এই 2 কালারের ড্রেস পরে বিরাট কোহলি ভালো রান করতে পারবে। So, ব্যাপারটা আসলে ডিপেন্ড করে যে আপনার সাথে আরেকজনের মেন্টাল রিলেশনশিপের জায়গাটা কেমন। এটা যদি আপনি ওকে থাকে, দেন আপনি যত ব্যস্তই থাকেন, আপনি যেই প্রফেশনে থাকেন, আপনি যদি আপনার ওই কি বলে সুনিতা উইলিয়ামসের মতো গিয়ে মহাকাশ স্টেশনে 7 মাস কাটায় আসেন, কোনো সমস্যা নেই। আর যদি সম্পর্ক খারাপ থাকে তখন তো এটা আপনার কাছাকাছি থাকে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ওই টাকা পয়সার পার্সপেক্টিভে চিন্তা করেন, বিল গেটস এর মতো লোক তারও ডিভোর্স হয়েছে। বিল গেটস এর মতো লোক এই জায়গাটায় সুখী হতে পারে না। তো আপনি পৃথিবীতে এরকম অনেক মানুষ দেখবেন যে প্রচুর টাকা পয়সা, প্রচুর ধনাঢ্য ব্যক্তি, কিন্তু তার আরমানের খবর কি? আপনার খবর কি সেটা একটু আমাকে বলেন, যে মানে আপনি কোন স্টেজে আছেন এই মুহূর্তে? না আমার প্রসঙ্গে আসে একটা কথা, যেই মেয়েটা ফোন করছিল একটু আগেও বারবার, এই যে শুরুর আগে দেরি করলেন, হ্যাঁ মানে ওইটা কি আসলে? না আমার প্রসঙ্গে আসাতে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে না আপনি এটা বলেন আগে, এই শুটটা শুরু করার আগে যে লেট করলেন আমাদের, এই যে এখন মোটামুটি শুটটা করতে করতে রাত এখন 11:14, আমি আর রিয়াসাত ভাই 10:30 থেকে বসে আছি, আপনার ফোনের কথা শেষ হয় না। পি দিয়ে নাম, এটা দিয়ে নাম, এটা কে এভাবে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। ব্ল্যাকমেইলের কি ব্যাপার? আপনি গোল্ডেন কালার 50% ব্ল্যাকমেইল করে দিতে, ব্ল্যাক তো আমরা চেক করলে, আমার কল স্টিক করলে বোঝা যাবে যে আমাকে কে কল দিবেন। না আপনি ডিলিট করে রাখছেন, আমরা কি আপনার ফোনের দিক তাকা থেকে নাকি? আচ্ছা আমরা প্রসঙ্গে আসি। কয়টা আছে বলেন? আমি রিয়াসাত ভাই আমি সিঙ্গেল, এটা আপনি জানেন, বারবার একই প্রশ্ন বারবার করেন। এর আগে দুই একটা আপনারা যখন ইন্টারভিউ নিতে গেছে তখনও বলছেন যে আসলে যে আমার আপনি সিঙ্গেল? সত্যি? আমি সিঙ্গেল সত্যি 100% সত্যি। যারা ওর সাথে ইনভলভ, আমি বলতে চাই যে ও যে দাবি করতেছে ও সিঙ্গেল, এটা মানে কিন্তু ঠকানোর একটা উদ্দেশ্য। এক্স্যাক্টলি বলতে পারতো আমি এনগেজ, কিন্তু আমি নাম বলবো না। ও কিন্তু বলতেছে আমি সিঙ্গেল। না আপনি বলতে পারতেন যে উই আর গুড ভাই, ফ্রেন্ডস। আমি যদি এনগেজ হতাম আমি পার্টি খুলতাম না ভাই, বিয়ের জন্য। তাই আমি তো পার্টি খুলতেছি। সেই বিজ্ঞাপন কি? তাহলে একটা কাজ করেন, আপনি একটা পেইড প্রমোশন কইরান আপনার বিয়ের পার্টির খোঁজার জন্য, সেই জায়গাটা তো ধরেন কোনো সমস্যা নেই। বিয়ের পার্টি খোঁজার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে অনেকেই আছেন যে আসলে সাংবাদিক শুনলে একটু পেছনের দিকে যায় আর কি, যে আসলে সাংবাদিকতা করে একটা নাক ছিটকানোর একটা ব্যাপার থাকে। আপনাদের শ্বশুরবাড়ি থেকে এরকম কোনো কিছু, বা এখন না, এখন তো একটা অবস্থান তৈরি হয়েছে আপনাদের, যখন সাংবাদিকতা শুরু করেছেন তখনকার সময় কি আসলে এরকম কিছু ছিল না? এরকম কোনো কিছু ফেস করিনি আসলে, যে সাংবাদিক নাকি সাংবাদিক না। সত্যি কথা যেটা, আমার লাইফটা আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে আমার লাইফ নিজে ডেকোরেট করেছি। আমার অনেক স্ট্রাগলস ছিল, সেই স্ট্রাগলসগুলো ওভারকাম করাটা অনেক ডিফিকাল্ট ছিল, এবং আমার প্রতি মানুষের বিন্দুমাত্র কনফিডেন্স ছিল না, এটা সত্যি কথা। ঠিক আছে, ছিল না। ধরেন থাকে না যে আপনি যখন খুব অল্প বয়সে বিপদের মধ্যে থাকবেন, তখন আপনার কাছের লোকগুলো আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে বিপদের মধ্যে আপনি যখন যাবেন। সো এরকম ঘটনা ঘটছে, আমি এত ডিটেইলে যেতে চাই না। সো আমার কাছে মনে হইতো যে আসলে নিজেকে একটা জায়গায় যেতে হবে, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ নো ম্যাটার। আমি দেখেন, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, আমি এসএসসি পাস করলাম। আমি এখন থেকে ধরেন আরো 21-22 বছর আগে এসএসসি পাস করছি, তখন এ প্লাস পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। আমি সায়েন্স থেকে এসএসসি পাস করলাম, তারপর আমি স্কুল থেকে পড়ালেখা করছি পঞ্চগড়, সব আমার পঞ্চগড় এন্ড ঢাকা ইউনিভার্সিটি। তারপর আমি হিউম্যানিটিসে গেলাম। সবাই বলা শুরু করলো যে, মানে তখন তো গুইনা গুনা এ প্লাস পাইতো, ঠিক আছে, 22 বছর আগের গল্প করতেছি, যে ও কি, ওর কি মাথা খারাপ হয়ে গেছে। বাট আমার মন চাইছে, আমি গেছি। আই হ্যাড দ্যাট কনফিডেন্স। আমার কাছে সায়েন্স ভালো লাগে না ভাই, সত্যি কথা ভালো লাগে না, আমি গেছি। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আমি অনেক ধরনের সাবজেক্ট পাইছি, এই পাবলিক অ্যাড এটা ওটা। আমার কাছে মনে হয় সোশ্যাল ওয়েলফেয়ারে পড়বো। এখন অনেক মানুষ জানে আমি জার্নালিজম স্টুডেন্ট, নট লাইক দ্যাট। আমি জব করলাম, সেই জবে আমি পার্মানেন্ট জব করলাম, টেলিভিশন স্টেশন 2টা চেঞ্জ করলাম। তারপরে আমার কাছে মনে হলো আমি একা হয়ে যাব, আমি আমার মতো করে কাজ করব। সো আমার প্রতি কখনোই মানুষের কনফিডেন্স ছিল না। ইভেন আমি এ প্লাস পাওয়ার পরে, যখন আমি, আমার মা অসুস্থ ছিলেন টুকটাক, রেগুলার মেডিসিন কিনতে গিয়েছিলাম। ওখানকার যে আঙ্কেল থাকতো, উনি বললো যে তুমি পাস করছো? আমি বললাম যে হ্যাঁ আমি তো পাস করছি। বলে যে ভালোভাবে পড়ো, তুমি কিন্তু ভবিষ্যৎ খারাপ, তুমি যেভাবে ঘোরাঘুরি করো ইন্টারে ফেল করবা। আমি বলছি জি আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। এখন কি ওই লোকটার সঙ্গে? না, উনি আমাকে, যে আমি ধরেন আমি একটা সাইকেল চালাইতাম, আমার ঘুরতাম ফিরতাম, ঠিক আছে। যে মানুষগুলো আপনাকে এভাবে, মানে হ্যাঁ, আপনার উপর কনফিডেন্স ছিল না, এখন ওই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ আছে ভাই, এখন তাদের অনুভূতি থাকে, তারা কি বলে এখন তাদের অনুভূতি আমি আসলে জানি না, কিন্তু এরা দেখা হইলে, আমার সাথে তো দেখা হয় না, আমি পঞ্চগড়ে খুব কম যাই, বাট বলে যে আমরা কিন্তু জানতাম অনেক শাইন করবে। ঠিক আছে, ঘটনা ঘটার পর অনেকেই অনেক কিছু জানে, তা আমি বলছি। সাইমন, আপনার আসলে শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। অনেকেই হয়তো বা বিষয়টা অবাক হবে, সেটা হচ্ছে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো আমার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এবং সেই সাথে ধরেন
এইচএসসি পর্যায়ে যেহেতু একদম আমাদের পিওর সায়েন্স, আপনি যদি আমাকে বলেন যে বডি পার্টস সম্পর্কে বলতে, আমি একদম আপনাকে বলতে পারবো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, মেডিকেল টার্ম। আপনি মেরুদণ্ডের যদি বলেন সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। পায়ে যদি বলেন টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, আমি আপনাকে এগুলো সব বলে দিতে পারবো। আই ওয়াজ দ্যাট মাচ স্টুডিয়াস, ব্যাপারটা আসলে সেরকম। অ্যালং উইথ দ্যাট বিষয়টা যেটা হচ্ছে যে ক্রিকেটটাও খেলতাম রেগুলারলি, ক্রিকেটটাই আমার প্যাশনের জায়গা ছিল, ধ্যান জ্ঞানের জায়গা ছিল। আর যেটা বললাম যে আই ওয়াজ স্টুডিয়াস, বাট আমি পরীক্ষার হলে গিয়ে কেন জানি লিখতে পারতাম না ঠিকঠাক মতো, যে কারণে রেজাল্ট আমি কখনো ভালো করতাম না। হ্যাঁ, এসএসসি এইচএসসি দুইটাতে এ প্লাস পেয়েছি, কিন্তু গভর্নমেন্ট কোনো ইউনিভার্সিটিতে আমি সুযোগ পাইনি। রেসিডেন্সিয়াল মডেল কলেজ, গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউশনে আমি চান্স পাইনি। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি। আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওই সময় একটা আমাদের মধ্যে তো বাবা মার যে বিষয়টা থাকে যে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার, সেরকম একটা ব্যাপার থাকে। সো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমার পড়াশোনার জায়গাটা অনেক বেশি ছিল, বাট সামহাও আমি পরীক্ষার হলে গিয়ে সব গুলাই ফেলছি, কিচ্ছু করতে পারি না। আমার এই একটা প্রবলেমের জায়গা আছে। কিভাবে মনে রাখেন যেভাবে স্টেট বলের মুখস্থ? এটা হয় কি, যেটা বললাম যে মানে ক্রিকেট এমন একটা জায়গা, আমি ওই সময়টা যেটা হতো ইন্টারমিডিয়েট লাইফে আমি প্রচুর টেপ টেনিসে খ্যাপ ক্রিকেট খেলতাম। এরপর ধরেন যখন ইউনিভার্সিটিতে গেলাম, বাধ্য হয়ে পরবর্তী সময় প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়েছে। এবং যেটা হয় যে ওই পরিবারের লোকজন সবাই বলা বলি করে না যে কোন সাবজেক্টে পড়লে ভবিষ্যৎ ভালো হবে, তাহলে কি হবে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ ভালো হবে। এইটার মধ্যে কি আছে সেটাই তো আমি ঠিকঠাক মতো তখন ধরেন যে বুঝি না। ক্যালকুলাস করতে গেলে আমি মানে আমাদের ওই ইন্টারমিডিয়েটের আমাদের সময়টাতে যেটা ছিল যে ম্যাথমেটিক্সে হয় থিওরি আসতো না হয় ম্যাথ করতে হইতো। মানে এক নাম্বার কোশ্চেন থাকতো, একটা থিওরি থাকতো কোনো সূত্র মিলানো, আদারওয়াইজ অথবাতে থাকতো হচ্ছে একটা বলবিদ্যার ম্যাথ করানো। আমি হচ্ছে কি ওই থিওরি মুখস্থ করে ম্যাথমেটিক্স করতাম। ক্যালকুলাস আমি ডিফারেন্সিয়েশন তারপর ইন্টিগ্রেশন ঠিক মতো পারতাম না। আমি পরে ইঞ্জিনিয়ারিং ভর্তি হই। আর ইঞ্জিনিয়ারিং যখন ভর্তি হই প্রথম সেমিস্টারটা প্রাইভেট ইউনিভার্সিটি, বলা হলো যে ওয়েবার পাওয়া যাবে জিপিএ 5 পাওয়ার কারণে। সেখানে ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখা ছিল ওয়েবার পেতে গেলে সিজিপিএ 3.5 এর মধ্যে রাখতে হবে। এখন মিড পরীক্ষা কি জিনিস সেটা তো বুঝি না। আমি মনে করছি মিড পরীক্ষা মানে ক্লাস টেস্টের মতো। তো ওই মানে কোনো মতে গিয়ে মিড পরীক্ষা দিয়ে তো পাইছি 20 এর মধ্যে গোলালো। তো এরপর সেটার ইম্প্যাক্টও তো গিয়ে ফাইনাল পরীক্ষাতেও পড়ছে। তো প্রথম সেমিস্টারটা যখন গেল, সেকেন্ড সেমিস্টারটার সময় আমি দেখলাম যে এতগুলো করে টাকা দিতে হয় মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে। দ্যাট টাইম আই রিয়েলাইজড যে এইটা তো আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য আসলে দিস ইজ ভেরি ডিফিকাল্ট। সো আর মানে পড়াশোনা করব, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব, ওইদিকে ওই যে একটা বিষয় ছিল না, ওই যে আপনি মহেন্দ্র সিং ধোনির সিনেমাটা দেখছেন না, যে মানে সে একজন ক্রিকেটার বাট টিসির কাজ করছে। আমার কাছে তখন ব্যাপারটা আসলে সেরকম। আমি তখন যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেহেতু ক্রিকেট খেলার প্রতি বাসা থেকে ওইরকম সাপোর্টের জায়গাটা নেই, আমি যেটা চেষ্টা করছি ক্রিকেট একটা হাইলি ইনভেস্টমেন্টের খেলা, গিয়ার্স থেকে শুরু করে সবকিছু, বল কিন্তু আমি একজন বোলারের সপ্তাহে 3-4টা করে ক্রিকেট বল লাগে প্র্যাকটিসের জন্য। তো এই টাকাগুলো জোগাড় করার জন্য আমি যেটা করা শুরু করলাম সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করা শুরু করলাম। যেটা অনেকে জানে, খ্যাপ টেপ টেনিসে খ্যাপ ক্রিকেট খেলতাম, ক্রিকেট বলেও খ্যাপ ক্রিকেট খেলতাম। আমি মানিক স্যার নামে একজন ছিলেন আমাদের ইউআইউয়ের তখন কোচ, এখনো তিনি ইউআইউয়ের জিম ইনস্ট্রাক্টর। তিনি আমাকে মিরপুর গোলার টেকমাঠ, তারপরে কামরাঙ্গীর চর, নদীর ওই পার বিভিন্ন জায়গায় খ্যাপ খেলতে নিয়ে যেতাম। এক একটা ম্যাচে খ্যাপ খেলতাম ধরেন 1500-2000 করে টাকা পাইতাম। তো এরকম ব্যাপার ঘটতো আর কি। প্লাস তারপর আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে অনেক জায়গা ছিল যে ওই যে আমার সবকিছুর জায়গাটা ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটির একটা কস্ট, বাবা মার উপর আমি প্রেশারটা দিব না, নিজের ক্রিকেটটাকে কন্টিনিউ করব, সবকিছু মিলিয়ে ওইভাবেই জিনিসটার জায়গাটা আগানো। এবং একটা পর্যায়ে গিয়ে আসলে সাডেনলি রিয়েলাইজ আমার হয়েছে, সেটা হচ্ছে যে পড়াশোনাটা তো আসলে এক ধরলাম আমি, কিন্তু একের পাশে যদি আমি শূন্য না বসাই একদমই আমার লাইফের আসলে কোনো ভ্যালু নাই। আমার তখন যেটা মনে হলো যে ওই একের পাশে আমি যত শূন্য বসাবো আমি নিজেকে তত সমৃদ্ধশালী করতে পারবো, এবং লাইফে আসলে মিডিওকার লাইফ লিড করে কোনো লাভ নাই। এটা আমার একটা রিয়েলাইজেশনের জায়গা আসলো যে লাইফে আমি মিডিওকার লাইফ লিড করবো না। এবং দেখেন আমি যখন যমুনা টিভিতে জয়েন করি, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ 21-22, খুব কম বয়সে আমি যমুনা টিভিতে জয়েন করি, 21। এই বয়সে টেলিভিশন চ্যানেলে তখনকার সময়ে কখনো কাউকে রিক্রুট করে না, বাট আই হ্যাড টু গো দেয়ার। সো ওই আপনি যে বিয়ের কথা বললেন, তার 2 বছর পরে আমি আবার বিয়ে করি। তো ওই সময়টাই হয় কি যে ধরেন 2015-16 সালের দিকে, ওই সময়টা তো রিয়াসাত ভাই টেলিভিশন চ্যানেলে যারা কাজ করতেন তাদেরকে একটা সম্মানের চোখে আসলে দেখা হতো।
ওই সময়টাতেও কিন্তু এখনকার আমি যেটা খেয়াল করি যে এখন যেহেতু কোভিড এর পরে অনলাইন বা মাল্টিমিডিয়া জার্নালিজমটা আসার পরে এই যে ধরেন ওই যে টাইটেল, থাম্বনেল, শিরোনাম এইসবের কারণে এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, জার্নালিজম পেশাটার প্রতি মানুষের একটা অনাগ্রহের জায়গা। এবং ওই টেলিভিশন জার্নালিজম ওই সময়টা কিন্তু আমাদের সাথেও প্রচুর মানুষ যোগাযোগ করতো, প্রচুর স্টুডেন্টরা যোগাযোগ করতো, যারা কমপ্লিট করেছে তারা যোগাযোগ করতো যে আসলে কিভাবে এই চ্যানেলসগুলোতে নিজেদেরকে ইনভলভ করা যায়। সিরিয়াসলি এখন যেমন আসলে মানে কেমন একটা বাজারের অবস্থা হয়ে গেছে। এখন যে বললাম যে যেহেতু মাল্টিমিডিয়া জার্নালিজম এবং আমাদের ফিল্টারাইজেশনটাও রিয়াসাত ভাই যেরকম ছিল, আমাদের যে সমস্ত ইন্টারভিউ ফেস করতে হয়েছে, আপনি আরো বেটার বলতে পারবেন। সাইমন ব্রিন ছিলেন সেই সময়টাতে, যেভাবে বাংলা ইংলিশ দুই ভাষাতে ফ্লুয়েন্সি দেখাতে হয়েছে, ইভেন যে পরিমাণ ফিল্টার করে 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 আমাদেরকে বিভিন্ন ধাপ পার করে তারপর চাকরি দেওয়া হয়েছে, অডিশন ফেস করতে হয়েছে। আমার প্রায় 4 ধাপের মনে অডিশন ফেস করতে হয়েছিল। প্রথমে প্রায় মনে হয় 2,5-3 হাজার মানুষ অডিশন দিয়েছিলেন, ইনক্লুডিং তখনকার প্রমিনেন্ট অনেক প্রেজেন্টাররাও, তারা অডিশন দিয়েছিলেন আমার সাথে। অনেক প্রমিনেন্ট প্রেজেন্টাররা অডিশন দিয়েছিলেন, তাদের মধ্যে থেকে ছোট্ট একটা বাছাই, দেন সেখানে রিটেন এক্সাম, দেন ভাইভা, আবার অডিশন, স্ক্রিন টেস্ট, সবকিছু মিলিয়ে তখন কোনো সার্টেনিটি ছিল না, সার্টেনিটি ছিল না আসলে। আপনি কি আসলে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন বা এই আসলে কি ভেবেছিলেন? আমি ইন্টার স্কুল, নির্মাণ স্কুল ক্রিকেট খেলেছি একটা পর্যায়ে। আমার সবচেয়ে বড় সমস্যার জায়গা ছিল যে মানে আই গ্রিউ আপ ফ্রম পঞ্চগড়, হ্যাঁ, এমন একটা জায়গা থেকে অ্যাকচুয়ালি আই গ্রিউ আপ। ওই জায়গা থেকে আসলে উই কুড নট হ্যাভ এনি ড্রিম যে আপনি নেক্সট লেভেলে কোথায় যাবেন। দেয়ার ওয়াজ নো প্রপার পিকচার যে আমি ধরেন ইন্টার স্কুল, নির্মাণ স্কুল খেললাম, হ্যাঁ, স্কুল পর্যায়ে ক্রিকেটে তো খেলছি, আমাদের রংপুর দিনাজপুর পর্যন্ত নিয়ে যাচ্ছে, সেখানটায় গিয়ে মানে ওই জোনের খেলাটা হইতেছে, আমাদেরকে পুলিশ লাইন স্কুলে রাখা হচ্ছে, পরের দিন সকালবেলা ম্যাচ খেলছি, কুয়াশা এত বেশি নর্থ বেঙ্গলে, আপনি জানেন যে এখান থেকে সামনে দেখা যায় না, সেটা কখন ক্লিয়ার হবে, তারপরে ম্যাচ স্টার্ট হবে, এগুলো সব কিছুই উই হ্যাড দ্য এক্সপিরিয়েন্স। বাট নেক্সটটা কি? আপনি কিন্তু ঢাকায় বা ঢাকার আশপাশে যদি থাকেন অথবা এখনকার সময় যদি আপনি বসবাস করেন, আপনি কিন্তু জানেন হোয়াটস নেক্সট। সেটা হয়তো ডিফিকাল্ট হতে পারে অথবা ইজিয়ার হতে পারে, নো ম্যাটার, কিন্তু আপনি জানেন আপনার নেক্সটটা কি। বাট স্কুল খেলার পরে, ইন্টার স্কুল, নির্মাণ স্কুল খেলার পরে আপনি একটা একদম প্রত্যন্ত রিমোট জায়গা থেকে আপনার নেক্সট কি আপনি কিন্তু জানেন না। ওই জায়গাটায় গিয়ে আমি বেঁধে গেছি, আমি আমার নেক্সট জানতাম না। ক্রিকেটার যে আমি হব, আমি ওই আমার নেক্সটটা তো আমি জানতাম না, আনসার্টেনিটি। আর একটা ছেলে ক্লাস 9-10-এ পড়ে, ও তো ডিসিশনও মেক করতে পারবে না ওই সময়টায়। গার্ডিয়ানরা হচ্ছে চরম ভাবে হচ্ছে আপনার মানে স্পোর্টসের ব্যাপারে অনাগ্রহী। সাধারণত যারা খেলাধুলা করে এরা আবার ভালো স্টুডেন্ট না, ওদের সাথেই ঘোরাফেরা করি, এই কারণে আরো টেনশনে থাকে। সবকিছু মিলে আসলে সিচুয়েশনটা খুব বেশি ফেভারেবল ছিল না। বাট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে ডিবেট করতাম, তো এইটার একটা ইম্প্যাক্ট ছিল মিডিয়াতে আসার ক্ষেত্রে। অ্যান্ড 2009-এর দিকে আমি যখন সাংবাদিকতা শুরু করি, রেডিও ফুর্তিতে আমি স্টেশন, আমার প্রথম স্টেশন যেখান থেকে আমি শুরু করি, এবং এখন তো 25 মানে হচ্ছে 16 বছর পার হয়ে যাচ্ছে। তখন থেকে ইচ্ছা ছিল যে আমি একটু নেক্সট লেভেলে যদি যেতে পারি, আমি স্পোর্টস রিপোর্টিং নিয়ে কাজ করবো। সো ওই জায়গাটাতে অমিত ভাই একটা বড় রোল প্লে করছে, আমার তাহমিদ অমিত ভাই তখন হচ্ছে চ্যানেল 24-এ। আবার আমি যখন রেডিওতে কাজ করতাম, আমিও কাভার করতে যেতাম, অমিত ভাইয়ের সাথে আমার দেখা হইতো। ওনারা অনেক নিয়মিত যেত, আমি তুলনামূলক কম যেতাম, কারণ আমার দুনিয়ার সবকিছুই করে তো। জেমসের কনসার্টও আমার কাভার করা লাগতো, আবার বিগ বস T20 হইতো মিরপুরের মাঠে, মনে আছে তো, প্রথম T20 ওটাও কাভার করা লাগতো, ঠিক আছে। সো অনেক কিছু করা লাগতো, একটা মানে কি বলবো মাছ বাজারের মতো অবস্থা। সো বিসিএস ট্রাই করেছিলেন? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস ট্রাই করেছিলাম। বিসিএস এ আমি প্রিলিমিনারি ক্রস করলাম, রিটেন এক্সামের সময় আমার কাছে মনে হলো যে আমি রিটেন দিব না, আমি আর দিইনি। কেন মনে হয়েছে দিব না? আমার লাইফটা এরকম, মানে গত 5 বছর আগেও তো বা 6 বছর আগে তো আমার এজ ছিল, বিসিএস আমি দিতে পারতাম। তখন আমি কিন্তু ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হিসেবে শুরু করিনি আমার ক্যারিয়ার। খুব অনেক টাকা পাইতাম তাও না, ঠিক আছে। আর চ্যানেলের বসেরা তো চাওয়াজি করে, আপনি জানেনই, আপনার বস আমার বস সেম, ঠিক আছে। সো ব্যাপার যেটা সেটা হচ্ছে ট্রাই করিনি, আমার কাছে কেন যেন ভালো লাগেনি। মানে আমি কেন বিসিএস দিব আপনি বলেন আমাকে? পদ্মা সেতুর স্প্যান সংখ্যা এতটা, ভাই আমি এটা লাইফে কোথায় কাজে লাগাবো বলেন তো? আমি জানি ধরেন যমুনা সেতুর স্প্যানার কি বলে পিলার 49টার 50টা, এটা জানি আমার কি হয়েছে বলেন? আপনি যদি সূরা মুখস্থ করেন, আপনার পরকালে একটা হিসাব নিকাশ মিলাইতে পারবেন। যমুনা সেতুর স্প্যান মুখস্থ করে আপনি কি করবেন? বিসিএস এ আপনার বাংলাদেশের সবচেয়ে মেরিটোরিয়াস পোলাপানদেরকে হচ্ছে তারা নিচ্ছে মুখস্থ করায় যমুনা সেতুর পিলার কয়টা, স্প্যান কয়টা, কোন সিমেন্ট ব্যবহৃত হয়। আপনি আমাকে বলেন এটা কামটা কি? যে ইউএনও হয়েছে, ঠিক আছে, যে শিবচরের ইউএনও,
ওই পিলার মাইপে কি করবে আপনি মানে বলেন না, একটা ফাইজলামি চলে বাংলাদেশে জানেন বিসিএস এর নামে। এখন তো মাঝে মধ্যে আমিও দেখি অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে অনেক বড় বিসিএস ক্যাডার আপনাকে দেখলে আসে একটা ছবি তুলে না আসে, এবং সবচেয়ে বড় ব্যাপার কি মানে তাদেরকে আমি ডিসরেসপেক্ট করতেছি না, কিন্তু যেই প্রসেসে আসলে তাদেরকে নেওয়া হয় প্রসেস নিয়ে আমার প্রশ্ন আছে। যারা বিসিএস ক্যাডার হয়, যারা বিসিএস ক্যাডার হিসেবে জব করছে তাদেরকে আমি রেসপেক্ট করি, রেসপেক্টফুলি। আমার কত বন্ধু বান্ধব আছে বিশ্বাস করেন, সবাই অলমোস্ট আমার ইউনিভার্সিটি অলমোস্ট অল বিসিএস ক্যাডার গভর্নমেন্ট জব করে, বাট দ্য প্রসেস যেটা দে ওয়েন্ট থ্রু, এটা তো ভাই এটা কোনো প্রসেস হইতে পারে না, এটা কোনো প্রসেস হইতেই পারে না। সাহেব ভাই, বাংলাদেশের ক্রিকেটের সাংবাদিকতার মানে সাংবাদিকতার বাইরে গিয়ে ক্রিকেটটাকে আসলে ভিন্ন চোখে দেখা, এইটা আসলে আপনি ক্রিয়েট করছেন। এটা বলতে হয় যে আপনি যেই লেভেলের কন্টেন্ট করেন বা যেই ধাঁচের কন্টেন্ট করেন এটা অন্য কেউ আসলে ওভাবে করে না বা অন্য কেউ করার সুযোগও থাকে না, কারণ যেহেতু ক্রিকেট সম্পর্কে জ্ঞান, অগাধ জ্ঞান না থাকলে এটা বলা সম্ভব না। এবং বাংলাদেশের যে প্রান্তে যায় আসলে দুজন মানুষের কথা উঠে আসে, রিয়াসাত আজিম, যখন কোনো সমালোচনার প্রশ্ন আসে, যখন কোনো অন্যায় প্রতিবাদের কথা আসে তখন রিয়াসাত আজিম, আর যখন কোনো বিষয় টেকনিক্যাল বিষয় সংশোধন বা ক্রিকেটারদের ভুল ভ্রান্তি ধরার বিষয় তখন আবিদ হোসেন সামির কথা আসে। তো আপনারা তো আসলে বিভিন্ন জায়গায় যান, তখন আসলে এই যে মানুষের কাছ থেকে কেমন সাড়া পান, ওই ফিলিংসটা কেমন আসলে? না, আলহামদুলিল্লাহ বেশ ভালো। এবার চট্টগ্রামে যখন জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গেলাম বিপিএল কমেন্ট্রি করতে, এই বিপিএল তো আমরা কমেন্ট্রি করেছি বাংলা ভাষায়। চট্টগ্রামে যখন দেখলাম যে প্ল্যাকার্ড নিয়ে এসেছে গ্যালারিতে, নরমালি ক্রিকেটারদের জন্য প্ল্যাকার্ড নিয়ে আসে, আমার নামে প্ল্যাকার্ড নিয়ে এসেছে, এবং বেশ আমার কাছে মনে হয় চট্টগ্রামের ক্রাউড, সিলেটের ক্রাউড বেশ বেশ আমি খুব অভিভূত, খুবই আপ্লুত, এবং আমাদের নিজেদেরও আসলে একটা ফ্যাক্ট চেকের জায়গা ছিল যে আসলে আমরা কতদূর মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। বাট ওই জায়গাটায় বিষয়টা হয় কি যে ইটস আওয়ার টেরিটরি, এটা রিয়েলাইজ করা যায় রিয়াসাত ভাই। একদমই, এবং অনেক ক্ষেত্রে অনেক মানে টু বি ভেরি অনেস্ট অনেকে মন খারাপ করতে পারে, অনেক ক্রিকেটারদের থেকেও কিন্তু আসলে আমাদের অ্যাকসেপ্টেন্সটা আমি মানি, কারণ আমি যখন বাড়িতে যাই আমার সঙ্গে কারো দেখা হলে তখন আমাকে প্রথম প্রশ্নটার পর দ্বিতীয় প্রশ্নটা আসে যে রিয়াসাতের সঙ্গে দেখা হয়, সামি ভাইকে চিনেন? প্রশ্নটা কিন্তু এইভাবে মেয়েরা বলে না ছেলেরা। আর আমার ক্রিকেট বিশ্লেষণের কথা যদি আপনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশে এইরকম ভাবে ক্রিকেট বিশ্লেষণের যে জায়গাটা, এটার ব্যাক হিস্ট্রিটা একটু আপনাকে আমি যদি বলি, এটা আমি কখনো কোথাও শেয়ার করিনি। 2016 সালে যখন আমি বিয়ে করি, জীবনের একটা বাস্তবতার মধ্যে আসতে, এত কম বয়সে বিয়ে করা প্রথমত জীবনের একটা অনেক বড় বাস্তবতার মধ্যে আসতে হয়। যদিও আমার শ্বশুর বাড়ি বা আমার ওয়াইফের তরফ থেকে কোনো প্রেশারের জায়গা ছিল না, বাট নিজের একটা রিয়েলাইজেশনের জায়গা তো ছিল যে এত কম বয়সে বিয়ে করা, আর্থিক সংস্থানের জায়গাটা আপনি জানেন, টেলিভিশন চ্যানেলে টাকা পয়সার জায়গাটা কেমন থাকে। ওই সময়টাতে মহেন্দ্র সিং ধোনির জীবনে নিয়ে একটা সিনেমা ছিল, সেই সিনেমাটা তখন রিলিজ পায়। ওই সিনেমাটা আমি আর আমার ওয়াইফ দেখছিলাম, ওইটা আমার লাইফে একটা অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল আমার ওই মহেন্দ্র সিং ধোনির সিনেমাতে। এবং মহেন্দ্র সিং ধোনি হয়তো বা নিজেও তো মানে ওনার তো জানার কোনো প্রসঙ্গ নেই, বাট তিনি নীরবে নিভৃতে বাংলাদেশের এক কোনো একটা ছেলের জীবনটাকে বদলে দিয়েছেন, এটা অস্বীকার করতে কোনো দোষ নেই। ওই মুভিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আচ্ছা, ক্রিকেট তো আমার জায়গা, মানে আমি তো ক্রিকেটের জন্যই আলটিমেটলি সবকিছু করেছি জীবনে, মানে প্রাইভেট ইউনিভার্সিটির খরচ জোগানো থেকে শুরু করে লাইফের হার্ড টাইমগুলো সবকিছুর মাঝে আমি ক্রিকেট কখনো ছাড়ি নেই। তো ওয়াই নট ক্রিকেটটাকে আমি আবার রিস্টার্ট করব। তখন আমি ঢাকার আবাহনী মাঠে কবির স্যার, যিনি আলতাফ ক্রিকেট একাডেমির কোচ, তার কাছে আমি যাই প্র্যাকটিস করতে। 2017 সালের কথা বলছি। তখন যমুনাতে আমি সকালের বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম করি, সেটা শেষ করে আমি আলতাফ ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতে যাই। আমি লেগ স্পিন, এবং লেগ স্পিনের কথা যদি বলি আমার কিন্তু এই আঙ্গুলটা কিন্তু সোজা হয় না, বিকজ আমি লেগ স্পিনে এত বেশি এক্সপেরিমেন্ট করেছি, যে কারণে এখন কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু যেটা বলি, এই আঙ্গুল কিন্তু আমার সোজা হয় না, কারণ লেগ স্পিনার আমি এত এক্সপেরিমেন্ট করেছি বাচ্চাদেরকে শেখানো বা নিজের শেখার জায়গা, নিজের লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য। তো ওনার একাডেমিতে আমি প্র্যাকটিস করতে থাকি। তো প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে ঢাকা লিগে চান্স পাওয়ার ওইরকম সুযোগ পাই না, কারণ অনেকদিন পর শুরু করেছি। দেন 2019 সালে আমি আরেকটা ক্রিকেট একাডেমিতে যাই, যাদের কিছু টিম ছিল ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে, তখন সেখানে আমি রেগুলার প্র্যাকটিস করতে থাকি। তো ইন দ্য মিন টাইম কোভিড চলে আসে, এবং কোভিডের ঠিক পরে আমি তো প্র্যাকটিস করছিলাম এবং আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে ওকে আমি ঢাকা লিগ স্টার্ট করব। ওই সময়টাতে যেটা হলো যে আমার একটা ব্রেন ইনফেকশন হয়। আমার ব্রেন ইনফেকশন, আমি আইসিইউতে চলে যাই, কোমায় চলে যাই, দীর্ঘদিনের একটা প্রসিডিওর। আমার ওয়েট বেড়ে যায় প্রায় 20 থেকে 25 কেজি, এবং মোটামুটি ডক্টরদের বা সবার কথা ছিল এটা আমার সেকেন্ড লাইফ। আমি আর কোনোদিন খেলাধুলা তো দূরের কথা, আমি মানে
পায়ে দাঁড়ানোটাও আমার জন্য খুব ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল, মানে ওই অনুযায়ী। বাট এটা পুরোপুরি মহান আল্লাহ তাআলার একটা কৃপা, যেখানে আমার কোনো প্যারালাইজড হয় নাই বা কোনো কিছু নেই। বাট আমার যে কন্ডিশনটা ছিল, যারা ডক্টর তারা বুঝতে পারবেন, এনকেফেলাইটিস থেকে আমি একদম কোমায় চলে গিয়েছিলাম। বাট খুব আনইউজুয়াল একটা ইনফরমেশন দিই, ওই ঘটনার 3 মাসের মাথায় আমি ঢাকা লিগ খেলেছি। ওই ঘটনার 3 মাসের মাথায় আমি ঢাকা লিগ খেলেছি, এবং ঢাকা লিগে আমার প্রথম ম্যাচে আমার টিমের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার আমি ছিলাম। বাট ওই ম্যাচ খেলতে গিয়ে আই রিয়েলাইজড যে মাঠে বোলিং তো আমি করে দিতে পারবো, বাট মাঠে এতক্ষণ দাঁড়িয়ে ফিল্ডিং করার মতো ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা আসলে আমার নাই। কারণ ব্রেনে এত বড় একটা জায়গা থেকে আমি যখন কামব্যাক করেছি, রোদের মধ্যে যখন থাকছি, আমি একটু পর পর চোখ ঘোলা হয়ে যাচ্ছে, একটু পর পর আমার চোখে প্রবলেম হচ্ছে। এখনো আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন, আমি যখন লাইটে যমুনা টেলিভিশনের নিউজ পড়ি, আই স্ট্রাগল। ওই লাইটটা আমি নিতে পারি না, আমার ব্রেনে ওই প্রবলেমটা এখনো আছে। সো ওই জায়গাটা অনেকে আমাকে বলেন না যে তুমি নিজে খেলো না কেন, এটার ব্যাক হিস্ট্রিটা আসলে এটা। আমি যে জায়গা থেকে ব্যাক করেছি, ওই জায়গা থেকে ব্যাক করার পর খেলার আসলে অপশন নাই। বাট আমি এরপরে 3 মাস পর ঢাকা লিগ খেলতে গিয়ে রিয়েলাইজ করেছি যে ওকে, আমি এই মুহূর্তে পারছি না। ওর পরে আমি যেটা করলাম যে আমি প্র্যাকটিস কিন্তু বাদ দিই নেই। তখন ওই একাডেমিতে অনেক ছোট ছোট বাচ্চারা আসে না, অনেক ছোট ছোট বাচ্চারা আসে, আমি নিজেও প্র্যাকটিস করতাম, বাচ্চাদেরকেও তখন আমি প্র্যাকটিস করাতাম, বাচ্চাদেরকেও তখন আমি শেখাতাম। এই জায়গা থেকে তখন আমার মাথায় আসলো যে আচ্ছা, কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু কাজ করছি, ইন দ্য মিন টাইম অনেক কোচেরা লেভেল 1 যখন করছেন, লেভেল 1 এর যে ফাইনাল পরীক্ষার খাতাটা থাকে, সেই খাতাটা আবার আমাকে দিয়ে কারেকশন করায় নিয়ে যান, যেটা জমা দেওয়ার সময় যারা লেভেল 1 করছেন। তো ওই খাতা কারেকশন করতে গিয়ে আমার মোটামুটি লেভেল 1 এর কোচিং কোর্সের অনেক কিছু জানা হয়ে গেছে। তো তখন আমি রিয়েলাইজ করতাম, আচ্ছা কোচিং পয়েন্ট অফ ভিউ তো অনেক কিছু জানছি, মডার্ন ডে ক্রিকেট কোচিং নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কাজ করতে হচ্ছে, পড়াশোনা করছি, সো ওয়াই নট এগুলো আমি ভিডিও আকারে আসলে প্রকাশ করি। এটা এইখান থেকে আসলে আমার এই বিশ্লেষণের জায়গাটা আসলে শুরু। এবং আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের কথা বলবো যে উনি আমাকে বায়োমেকানিক্যাল অনেক কিছু, অনেক জার্নাল দিয়েছেন, বায়োমেকানিক্যাল অনেক কোচিং পয়েন্ট অফ ভিউ এর অনেক কিছু পিডিএফ ফাইল দিয়েছেন। আমাদের ক্রিকেট বোর্ডেরও অনেকে আছেন যারা আমাকে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে অনেক কিছু অনেক সময় সাপ্লাই দিয়েছেন, যেগুলো দিয়ে কোচিং প্যাটার্নটা সম্পর্কে আমি আরো বেশি অবগত হতে পারবো। সো ইটস দ্য হিস্ট্রি আরমান, যেটা আসলে আমার ওই ক্রিকেট বিশ্লেষণটা আসলে মূলত শুরু করার জন্য, এটা আসলে ওই ক্রিকেট খেলতে খেলতে এই জিনিসটা হয়েছে। আপনি যখন আসলে টিভি থেকে বের হয়ে নিজে কন্টেন্ট বানানো শুরু করলেন, তখন আসলে অনেকেই অনেক ধরনের কথা বলছে, আপনি শুনছেন না? তখনকার অবস্থান আজকের অবস্থানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আসলে কি কি চ্যালেঞ্জ আপনি আসলে পেয়েছেন, বা আপনার কিন্তু যেমন আপনার অনুরাগী রয়েছে, আপনার কিন্তু অনেক হেটার্স রয়েছে, সেটা আপনি একদম ভালো করে জানেন আসলে। আই লাইক দিস, কারণ যারা হেটার, তার মানে আপনি কিন্তু কারো হেটার তার কর্মকাণ্ড না জেনে হতে পারবেন না, তার মানে দে আর মাই ফলোয়ার। হেট করতে গেলে ইউ হ্যাভ টু ফলো হিম। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আই এম লাকি যে যারা আমাকে অপছন্দ করে তারা এত সিরিয়াসলি আমাকে ফলো করে যে দে গট সাম পয়েন্টস টু ডিসলাইক মি। কিছু কিছু ইস্যু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন কিছু ইস্যু আছে যেগুলো থেকে আসলে কেউ ইন হওয়া কেউ বাদ যাওয়ার পিছনে বলা হয় যে এর পেছনে কারিগর হচ্ছে রিয়াসাত আদিম। তিনি আসলে তার কারণে আসলে আমরা যদি ডোমিঙ্গোর কথা বলি, ডোমিঙ্গো যখন বিদায় নিলেন, এরপরে একদম সরাসরি আপনার বিরুদ্ধে একটা পক্ষ বলেছে যে রিয়াসাত আদিমের কারণে ডোমিঙ্গো বিদায় নিয়েছে। হাতুরু সিং এর কথা বলি আমরা, সেই ইউটিউবার কি গালিও দিয়েছে হাতুরু সিং। আর কি নাই একেবারে মাহমুদুল্লাহ রিয়াদ যখন 2023 বিশ্বকাপে দলে ইনক্লুড হয়, তখন কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা, যে রিয়াসাত আদিমের জনপ্রিয়তাটা তখন আসলে এই মাপ থেকে মনে হচ্ছে এই মাপে চলে গেছে। আপনি কি আসলে এর সঙ্গে একমত কিনা? যে না, রিয়াদ ভাইয়ের ইস্যুটা কি আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, সামিও আমার সাথে এগ্রি করবে। মানে আমার চ্যালেঞ্জটা শুরু হলো কোথা থেকে আমি বলি, মাহমুদুল্লাহ রিয়াদের জন্য তার সাপোর্টাররা একটা হচ্ছে আপনার মানববন্ধন ডাকলো। ওই দিন হলো ব্যাপক বৃষ্টি, তো আমাদের ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম রিপোর্টার, ম্যাক্সিমাম ক্রিয়েটর যারা স্পোর্টস নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই কি বলবো ট্রাফিক, দে আর ভেরি মাচ ইনভলভড ইন দা ফেসবুক। রিয়াদ হেটার্স, আমি সেই মানববন্ধন আমি গেছিলাম প্রেস ক্লাবের সামনে হয়েছিল, সেখানে হয়তো মূলধারা গণমাধ্যমগুলোতে শুধুমাত্র এবং মজার ব্যাপার যে সেখানে এই আলোচনাটা হয়েছে পরবর্তীতে আমাদের রিপোর্টাররা, যে সেখানে সাংবাদিকের থেকে সমর্থকের সংখ্যা কম, অনেক ট্রল হয়েছিল বিষয়টা, অনেক ট্রল। আমাদের অনেক কাছের ছোট ভাই মাহমুদুল্লাহকে মামারুল্লাহ বলে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিত। হ্যাঁ, যখন আবার রিয়াদ ভালো খেলা শুরু করলো তখন রিয়াদ ভাইয়ে চলে গেল। সামি জানে কারা এরা, এরকম অসংখ্য মানুষকে
ডিসরেসপেক্ট করছে। আমার যুদ্ধটা ছিল অন্য জায়গায়, সেটা হচ্ছে যে ধরেন আপনি ভালো করছেন, হ্যাঁ, আরেকজনও ভালো করছে, তখন আপনি আরেকজন আপনার থেকে বেশি ভালো করছে দেখে অন্যজনকে আপনি অফ করলেন। দেয়ার ইজ এ লজিক। আপনি ভালো করছেন, আপনাকে অফ করে দেওয়া হলো, আপনার জায়গায় আরেকজন আসলে ভালো করতে পারে এরকম একটা হাইপোথিসিস থেকে। এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না ভাই। কতজনকে ট্রাই করছে, 4, 5, 6, 7 জনকে ট্রাই করছে পজিশন চেঞ্জ করে করে ওই 8-9 মাসের সময়টায়, অথচ ওই ক্যালেন্ডার ইয়ারে মাহমুদুল্লাহ রিয়াদ সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। আপনার টিমের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, তার থেকেও একজন ভালো করতে পারে আপনার মনে হয়েছে, এই কারণে আপনি তারা বসায় দিচ্ছেন। এরকম ফাইজলামি, ফাতরামি, অলৌকিক কর্মকাণ্ড একমাত্র বাংলাদেশ ক্রিকেটই সম্ভব। এবং এটাকে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে পেট্রোনাইজ করছে। এই ব্যাপারে কোনো ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান ছিল না যে এই কাজটা ঠিক হচ্ছে না। রিয়াদের স্ট্রাইক রেট নিয়ে, রিয়াদের ফিটনেস নিয়ে, রিয়াদের ইভেন আমাদের ফেসবুক জনতা তার দাড়ি লুকস নিয়ে যে পরিমাণ কথাবার্তা বলেছে, ফিল্ডিং নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে, আমার কাছে মনে হয়েছে যে এখানটায় আমার যেহেতু একটা আমার নিজের প্ল্যাটফর্ম, আমি যা খুশি আমি করতে পারি, বলতে পারি, ভাই তোর ভালো না লাগলে দেখিস না, সো আই শুড প্লে আ রোল। আমি সেই অবস্থানটা থেকে আমি আমার রোলটা প্লে করার চেষ্টা করেছি। আপনি চিন্তা করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ একটা সময় নেট বোলার পেতেন না, তার প্রিপারেশনের জন্য মিরপুরের একাডেমি মাঠে একা একা প্র্যাকটিস করতেন, একা একা। এগুলো তো হিস্ট্রি, এগুলো তো হিস্ট্রি। এভাবে কোনো ক্রিকেটার একলা ওয়ার্ল্ড ক্রিকেট হিস্ট্রিতে কামব্যাক করতে পারে নাই। কামব্যাক করা মানে কিন্তু দলে জায়গা পাওয়া না, ওই দলের হয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে হাইয়েস্ট রান, হাইয়েস্ট ছক্কা, হাইয়েস্ট এভারেজ, হাইয়েস্ট স্ট্রাইক রেট, অনলি সেঞ্চুরি। এগুলো মুভি হয়, বুঝছেন? মাহমুদুল্লাহ রিয়াদ যদি ইন্ডিয়ান কোন ক্রিকেটার হইতো, এখানে একটা মুভি হয়ে যেত, শাহিদ কাপুর এখানে অভিনয় করতো। বুঝতে পারছি? আমি অলওয়েজ লাইক টু ডু মাই জব। আমি জার্নালিস্ট হিসেবেই আমি আসলে আমার কাজটুকু করতে চাই। আমার অ্যাক্টর হওয়ার কোনো ইচ্ছা নেই, এগুলো অফার ছিল। সিরিয়াসলি এই এলাকায় একজন আমাকে প্রতিদিনই আমাকে অ্যাপ্রোচ করছে, ভাই একটু একটা নাটক করতে চাই আপনারা নিয়ে, সিরিয়াসলি। এবং আমার কাছে আরমান যে বিষয়টা মনে হয় আসলে সেটা হচ্ছে যে আমি জানি না যে আমাদের যারা মানে মেইন স্ট্রিম মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে যারা কাজ করতেন, তারা স্বপ্নের জায়গাটা কখনো বড় স্বপ্ন দেখেছেন কিনা। হয়তোবা আমি এবং রিয়াসাত ভাই আমরা আসলে ওই যে একটা হিরোইক ক্যারেক্টারের জায়গা থাকে, আপনি দেখবেন যে বলিউডের মুভিগুলোতে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীর ক্যারেক্টারটা থাকে খালি মাইক্রোফোনটা সামনে দিয়ে ধরে, আমরা এই আলোচনাটা করতেছিলাম না, জাস্ট সামনে ধরে একটা কোশ্চেন করে বাজরাঙ্গি ভাইজানের কথা বলতে সব জায়গায়। বাট সামহাউ আমার মধ্যে একটা জায়গা ছিল, এবং আমি প্রিটি মাচ শিওর রিয়াসাত ভাইয়ের মধ্যেও ছিল, যে না ওই ক্যারেক্টারটাই আসলে সেন্ট্রাল ক্যারেক্টার হবে। যদি কোনোদিন মুভি বানানো হয় সেটা ওই ক্যারেক্টারটাই সেন্ট্রাল ক্যারেক্টার হবে। আমার অ্যাম্বিশনের জায়গাটা আসলে সবসময় ওই জায়গাটাতে ছিল। আর রেসপে মাহমুদুল্লাহ রিয়াদের যে ইনসিডেন্টের কথাটা বলেন, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরো স্বচ্ছতার সঙ্গে আরো সুন্দর করে আরো প্রিসাইজ ওয়েতে হ্যান্ডেল করতে পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাপোজ আপনি চিন্তা করেন যে বিষয়টা মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি রেস্ট দিতে পারেন, আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ, আয়ারল্যান্ড একটা খর্বশক্তির দল, আপনি একটা রেস্ট দিতে পারেন। এবং এই রেস্টে হয় কি, এখন আমরা যেটা নিয়ে কথা বলছি, আপনি ব্যাকআপ বেঞ্চের প্লেয়ার রেডি করা। তাওহিদ হৃদয় তখন কিন্তু রেডি হয়ে গেছেন, দিস ইজ ভেরি ট্রু। তাওহিদ হৃদয় রেডি হয়ে গেছেন। তাওহিদ হৃদয় কিন্তু ইনিশিয়াল সিরিজে আয়ারল্যান্ডে গিয়ে একটা মানে 90+ ইনিংস খেললেন, বেশ কয়েকটা হাফ সেঞ্চুরি করলেন, তাওহিদ হৃদয় কিন্তু রেডি হয়ে গেছেন। বাট ফ্যাক্ট ইজ, এটা আপনি ব্যাকআপ বেঞ্চের প্লেয়ারকে রেডি করছেন এগেইনস্ট আয়ারল্যান্ড, কিন্তু এরপরে যখন ইমিডিয়েটলি এশিয়া কাপ, ওয়াই নট মাহমুদুল্লাহ রিয়াদ দেয়ার? কোশ্চেনটা, জিনিসটা কিন্তু আসলে এইভাবেই হওয়া উচিত ছিল যে ঠিক আছে আয়ারল্যান্ডের সঙ্গে যে সিরিজটা, ওই সিরিজটাতে তাওহিদ হৃদয় বাজে নোংরামি হয়েছে। আমি একদম দায়িত্ব নিয়েই কথা বলতে পারি। হ্যাঁ, এটা নোংরামি হয়েছে, রিয়াদের সাথে যেটা হয়েছে এটা নোংরামি হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমার কখনো কোনো যোগাযোগ নাই ভাই। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যদি আমার এই ইন্টারভিউ বা এগুলো যোগাযোগ থাকতো, এতদিন মাহমুদুল্লাহ রিয়াদের সব ইন্টারভিউ আমি করতাম। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমি যে কাজ করি, অনেকে তো বলছে ইন্টারভিউ এটা ভালো সম্পর্ক, হ্যাঁ, তামিম ইকবাল অসুস্থ, হ্যাঁ, ভেতরে গিয়ে আমি যে কোনো সময় যাইতে পারি। আমি কি বুঝাতে পারছি? ওই এক্সেস আমার আছে, আমি যাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার তামিম ইকবালকে আপনি সুস্থভাবে ব্যাক করান, সেজন্য তার রোলটা, যে স্বপ্নটা সে দেখছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, পজিটিভ যে চিন্তাগুলো করছে সেগুলোকে সে অ্যাপ্লাই করতে পারুক। আমার দরকার নেই তো ওখানটায় গিয়ে লোক দেখানোর দরকার নেই তো। মানুষ যখন দোয়া করে না, মোনাজাত করে না, এটা কিন্তু দেখানোর জন্য না, মনে মনেই পড়ে, চিল্লা চিল্লা বলে না, যে কোনো জায়গা থেকে দোয়া করা, ঠিক না?
সো আমার কাছে মনে হয় যে আপনার হুইশটা কি সেটা ইম্পর্টেন্ট। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য আমি করেছি, যদি সেটা সত্য হয় এর মানে এই না যে রিয়াসাত কোনো রিটার্ন আশা করছে, আমি সেটা করিও না, আপনি আমার খুব ভালোভাবে জানেন। অনেকের তো ধারণা এরকম যে আসলে সাংবাদিকদের সম্পর্কে ধারণা থাকে যে তারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করে, ক্রিকেটারদের সঙ্গে একটা ডিল হয় যে আসলে এটা যদি এত সাংবাদিকরা পাওয়ারফুল হয়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি মুড়ি খায়? ক্রিকেটাররা তো ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ, আমার সাথে না, তাই না? তারা কি ছোলা আর বুন্দিয়া দিয়ে হচ্ছে মুড়ি খায়, ইফতার করে? এবং আপনারা দেখলে বুঝবেন যে আসলে সাপোর্টাররা সাংবাদিকদেরকে ভাগ করেছে কোরাম অনুযায়ী। শুধুমাত্র সাকিবুল হাসান ছাড়া সবাই কোরামের মধ্যে রাখতে, মাশরাফি কোরাম, তামিম কোরাম, অমুক কোরাম, তমুক কোরাম। আসলে কি এরকম কোন কোরাম আছে? তোর দেখেন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরেন সাপোজ কোন একটা প্লেয়ার আজকে ভালো খেললেন, আপনি পোস্ট ম্যাচ বিশ্লেষণে তো তাকে নিয়ে প্রেইজই করবেন, তাকে তার প্রশংসাটাই করবেন। সেটা সাকিব আল হাসান হতে পারে, সেটা তামিম ইকবাল হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড তো সেটাই হয়। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মানুষের আউট নলেজের জায়গাটা এটা একটু বাড়ানো দরকার। আপনারা একটু স্টার স্পোর্টস কিংবা ওই চ্যানেলগুলোতে যখন পোস্ট ম্যাচ বিশ্লেষণটা হয় তখন দেখবেন যে হার্ষা ভোগলেরা এটাই করছেন আসলে, যে আজকের দিনে যদি সূর্যকুমার যাদব ভালো খেলেন তাহলে তাকে নিয়ে প্রশংসার কথা বলছেন, কালকে যদি এবার সূর্যকুমার যাদব খারাপ খেলেন তখন কোন জায়গাটা তিনি খারাপ খেলেছেন সেই ব্যাপারটা নিয়েও কথা বলছেন। দ্যাট ডাজ নট মিন তারা বলছেন সূর্যকুমার যাদব খারাপ প্লেয়ার। আকাশ চোপড়াকে দেখেন, হর্ষা ভোগলেকে দেখেন, কিংবা হরভজন সিং বা যুবরাজ সিং যারা বিশ্লেষণ যখন করছেন, ইট অল গোজ লাইক দ্যাট। এখন আমাদের এখানে হয় কি, আমাদের এখানে সবাই সাপোজ আজকে ধরেন একটা প্লেয়ার একটা ব্যাড ডে গেল, এখন সেই ব্যাড ডেটা নিয়ে আমি বিশ্লেষণ করবো না, পরের দিন তিনি যখন আবার ভালো খেলছেন সেটা নিয়ে যখন প্রশংসা করছে তখন আবার বলছেন আপনি না বললেন সে খারাপ প্লেয়ার। আমি কিন্তু সেটা বলিনি সে খারাপ প্লেয়ার, ওই অন দ্যাট গিভেন ডে তার পারফরমেন্সটা ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এবং টেকনিক্যালি কোন কোন জায়গায় সমস্যা হওয়ার কারণে হয়েছে ব্যাপারটা আসলে সেরকম। এই জায়গা থেকে আমার একটা বিষয় বলি, যেটা হচ্ছে আমি মনে হয় সবচাইতে বেশি টেকনিক্যাল ফল্ট নিয়ে কথা বলেছি গেল 2 বছরে বা 3 বছরে, সবচেয়ে বেশি টেকনিক্যাল ফল্ট নিয়ে কথা বলেছি নাইম শেখের ব্যাপারে, সবচেয়ে বেশি টেকনিক্যাল ফল্ট নিয়ে কথা বলেছি। বাট আপনি যদি আমাকে বলেন ব্যাটিং টেকনিক নিয়ে সাম্প্রতিক সময় আমার সবচেয়ে বেশি পার্সোনালি কথা হয়েছে নাইম শেখের সাথে। নাইম শেখ যদি ব্যাপারটাতে মাইন্ড করতেন তাইলে কিন্তু সেই বিষয়টা হতো না আসলে। নাইম শেখ আপনি চিন্তা করে দেখেন, লাস্ট গত প্রিমিয়ার লিগের টপ স্কোরার, এনসিএল টি20 টপ স্কোরার, বিপিএল এর টপ স্কোরার, এখন ডিপিএল এর এখন পর্যন্ত টপ স্কোরার। কিছু না কিছু একটা চেঞ্জ তো হয়েছে, কিছু না কিছু একটা পরিবর্তন তো হয়েছে। সেই পরিবর্তনের জায়গাটা বিপিএল এ যখন আমরা কমেন্ট্রি করি, আমরা তো ওই যে পিচ দেখতে যাই টসের আগে, আমাদের সাথে প্লেয়ারদের তখন কথা হয়। সো আই আস্ক নাইম শেখ যে আপনার টপ স্ট্যাম্পের বাইরে একটা প্রবলেমের জায়গা ছিল, যেটা নিয়ে আমি অনেক কন্টেন্ট করেছি, সো ওইটা আপনি কিভাবে রেকটিফাই করলেন, এটা এখন কিভাবে ঠিক হয়েছে? সো নাইম শেখ বললেন যে এইভাবে এইভাবে। এখন যদি তিনি জিনিসটাকে নেগেটিভলি নিতেন যে আর সামি ভাই তো আমাকে নিয়ে কন্টেন্ট করছে, বাট আমার কাছে মনে হয় যে এটা তাকে ক্রেডিট দিতে হবে। ওই যে আমি যে কন্টেন্টটা করেছি সেটা তো কোনো ভুল কিছু ছিল না, শুদ্ধ ছিল, সঠিক ছিল, যে কারণেই হয়তোবা তিনিও রিয়েলাইজ করেছেন যে ওকে আমার এই জায়গাটা রেকটিফাই করা দরকার, সেটা তিনি রেকটিফাই করেছেন। শামীম পাটোয়ারির সাথে বিপিএল ম্যাচের আগে তার ব্যাট সুইং নিয়ে, কিভাবে ব্যাট সুইং করছেন, পেছনের পা কিভাবে বেন্ডিং করছেন, প্রচুর টেকনিক্যাল কথাবার্তা হয়েছে। আলিস একটা ইন্টারভিউতে তিনি নিজেই বলেছেন যে তার নন বোলিং আর্মের যে ব্যবহার না করার যে আগে একটা প্রবণতা ছিল, এখন তিনি নন বোলিং আর্ম ব্যবহার করছেন, সেটা তিনি আমার বিশ্লেষণ দেখেই ঠিক করেছেন। এটা আলিস একটা ইন্টারভিউতে স্বীকারই করেছেন, বলেছেন তিনি। সো প্লেয়ারদের সাথে ওই যে দর্শকরা বিষয়গুলোকে অনেক কমপ্লিকেটেড ভাবে মনে করে। দর্শকদের কথা আসলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমাজের সবচেয়ে বড় একটা অভিযোগ যে ক্রিকেটটা ধ্বংস করার পেছনে মিডিয়াকে তারা এমন ভাবে দায়ী করে, মনে হচ্ছে যেন দলটা মিডিয়া নির্বাচন করতেছে। মানে সেটা সেই দায়টা কিন্তু মাঝে মধ্যে রিয়াসাত আজিম, সৈয়দ আবিদ হোসেন সামি কিংবা বিডি কুইক টাইম বলি, সবার দায় একটা আসে ওই জায়গা থেকে আসলে। আচ্ছা তাইলে আমি একটা রিস্ক আপনি বলার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে যদি মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে বাংলাদেশের দল নির্বাচন হয়, তাহলে দল নির্বাচন যারা করছেন তাদের এফিসিয়েন্সিতে সমস্যা আছে একদমই। মানে মিডিয়া তো বাইরে থেকে তো আপনি আমি তো অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেটা নিয়ে প্রভাবিত কেন হবে? ওই পজিশনে যারা হোল্ড করছেন তারা তো অবশ্যই তাদের যোগ্যতা অর্জন করে ওই পজিশনে গেছেন, তাহলে তাদের যোগ্যতা কি এতটাই ঠুনকো? আই এম প্রিটি মাচ শিওর বিষয়টা সেরকম না। এখন লিপু ভাই যে ওই জায়গাটায় আছেন, লিপু ভাই মিডিয়া দ্বারা বায়াসড হয়ে তিনি টিম সিলেকশন করবেন, ব্যাপারটা এরকম। বা ধরেন আমি কালকে বললাম যে মেহেদী মিরাজের টপ অর্ডারে ব্যাটিং করা উচিত, পরের দিন দেখা গেল মেহেদী মিরাজ টপ অর্ডারেই ব্যাটিং করছেন, আফটার দ্যাট তিনি ফেল করলেন, দোষ কি আমার?
টিমের মধ্যে কোচ আছে, টিমের মধ্যে ক্যাপ্টেন আছে, দে আর দ্য ডিসিশন মেকারস। ধরেন খুব সিম্পল একটা কথা কমেন্ট বলি, সেকশনে গেলে কিন্তু আমি একটা খুব সিম্পল কথা বলি, সেটা হচ্ছে এই যে রিসেন্টলি মাহমুদুল্লাহ রিয়াদকে বেস্ট 11 ইনকর্পোরেট করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি তখন বলেছিলাম যে একটাই মাত্র জায়গা দেখি, সেটা তো হয় সৌম্য সরকারকে তাহলে স্যাক্রিফাইস করতে হয়, আদারওয়াইজ তো মাহমুদুল্লাহ রিয়াদকে চ্যাম্পিয়ন্স ট্রফির ওই বেস্ট 11 এ নেওয়ার জায়গা নেই ইনজুরির পর। এখন পরের দিন ব্যাপারটা তাই ঘটলো, সৌম্য সরকারকে ড্রপ করে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হলো, সেখানে লোকজন এসে আমাকে গালিগালাজ করছে। এখন আমি কি টিমের সিলেক্টর, আমি কি টিম ম্যানেজমেন্ট, আমি কি ক্যাপ্টেন, আমি কি কোচ? ওই জায়গায় ফিল সিমন্স আছে আমার বাবার বয়সী, ওই জায়গায় মোহাম্মদ সালাউদ্দিন আছেন আমার বাবার বয়সী, আমার বয়সও তত হয় নাই মোহাম্মদ সালাউদ্দিন এবং ফিল সিমন্সের কোচিং ক্যারিয়ার যত বছরের। মানে আমার একটা কথাতে ওনারা সৌম্য সরকারকে বাদ দিয়ে দিলেন, মানে বিষয়টা কি এরকম? এটা হতে পারে? আর মানে এটা কি সম্ভব এটা হওয়া? ওই টিমে ক্যাপ্টেন আছেন নাজমুল হোসেন শান্ত। মানে আমার মানে বিষয়টা এরকম যে আমার কন্টেন্ট আগের রাত্রে তারা দেখছে, দেখে এখন আমি ধারণাগত কথা বলেছি যে আমার মনে হয় কালকে টিম ম্যানেজমেন্ট এইভাবে সিদ্ধান্ত নিতে পারে। এটা টিম ম্যানেজমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিতে পারে আমি সেটা বিশ্লেষণ করেছি। ডাজ দ্যাট মিন যে আমি কালকে সৌম্য সরকারকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাইছি? বিষয়টা এরকম, মানে এতটুকু কমন সেন্স ছাড়া যদি হয় তাইলে পরে তো আসলে আর কিছু বলার নেই। তখন মনে হয় যে অন্ধের দেশে মনে আয়না বিক্রি করতেছি। একই অভিযোগটা রিয়াদের বিরুদ্ধে আছে। এটা হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না এমন এমন কিছু ধরেন আপনার নোংরা কাজ করে, যেটার জন্য পরবর্তীতে এটা রিভার্স করে সাংবাদিকদের উপর। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই। রিয়াদকে দলে রাখলো না, শুরুর দিকে অনেকগুলো সিরিজে তাকে রাখলো না, পরে ওয়ার্ল্ড কাপের টিমে রিয়াদ ভাই ঢুকলো, আমরা এগুলো নিয়ে কথা বলছি। বিশ্বকাপের দলে যদি রিয়াদ ঢুকার পরে ভালো রান না করতো, সাংবাদিকদের গোষ্ঠী উদ্ধার। শামীম হোসেন পাটোয়ারি, এরা কারা করে আমি জানি না, সে চুক্তির মধ্যে নাই। আগে সিরিজে উইন্ডিজকে গিয়ে 3-0 হারাইলো বাংলাদেশ, যে দুইটা ম্যাচে ভালো ব্যাট করছে, একটা ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাঁ, একটাই করছে 13 বলে 27 আর একটা 15 বলে 36। এই প্লেয়ারে আপনি চুক্তির মধ্যে রাখেন নাই। এখন এরপরে ফারুক আহমেদ ধরেন আমাদের কথাবার্তা শুনে লজিক্যালি শামীম হোসেন পাটোয়ারি অবশ্যই চুক্তির মধ্যে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি 2 লাখ টাকার অভাব পড়ছে? পরে নাই। আর চুক্তি তো এমন না যে মানে ওই যে সূরার আয়াত যে এর বেশি বাড়বে না, 22 জনের বেশি 23 জন করা যাবে না, তাও তো না। বাংলাদেশের সিলেকশন প্যানেলে যারা আছে তারা যে এইসব উল্টাপাল্টা কাজ কারবার করে, লিপু ভাই অনেক শ্রদ্ধেয় মানুষ, কিন্তু আমি বললে তো খারাপ শোনাবে, পরে এটা বিচার দিবে যে ওটা বেয়াদব। তো বেয়াদবই করি আমি। আপনি শামীম হোসেন পাটোয়ারিকে রাখলেন না, এরপর যখন আবার তাকে ঢুকাবেন বা না ঢুকালেন, ধরেন আপনারা কি নিজের চেহারা আয়নায় দেখেন আপনারা কি কাজটা করলেন? একটা ক্রিকেটারকে, আপকামিং ক্রিকেটারকে তো আপনি রিলিফ দেবেন, রিল্যাক্সে রাখবেন, যে তার যদি 2 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে তার ফ্যামিলি চালানোর টেনশন নাই, ও শুধু ক্রিকেটই খেলবে। আর এটা যদি না ঢুকে সে চিন্তা করবে যে একটা খ্যাপ মারতে পারি কিনা। সারা বছর বিপিএল চলে না ভাই, সারা বছর ডিপিএলও চলে না, আর এনসিএল খেলে না। আপনি করলেনটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এই কথা বলার পর যখন শামীম হোসেন পাটোয়ারি চুক্তির মধ্যে আসলেন, খেলতে পারলেন না। রিয়াসাদ একটা খারাপ ছেলে, গালিটা আসে কোথার থেকে? মুশফিকুর রহিম, তাকে রাখার জন্য যেভাবে রাখতে হবে আপনি সৌম্য সরকারকে বাদ দিয়ে দিলেন। আপনি নিয়ে গেছেন ব্যাকআপ ওপেনার, নিছেন না? আপনি ইমনকে আপনি নিছেন না? আপনি যদি ওপেনার সরান, আপনি রিপ্লেস করবেন ওপেনার দিয়ে। আপনি যদি ওপেনারকে নাম্বার 3 দিয়ে রিপ্লেস করেন, তাহলে আপনি ব্যাকআপ ওপেনার নিছেন কেন? ওই জায়গায় আপনি নষ্ট করবেন কেন? আপনি পেসার নিতেন, আপনি স্পিনার নিতেন, আপনি মিডল অর্ডার ব্যাটার নিতেন, আপনি নেন নাই। এই যে ফাইজলামিগুলো আপনারা করছেন, সেগুলো আপনারা ব্যাখ্যা দেবেন না। এখন মজার ব্যাপার, ওই সৌম্য সরকারকে সরানোর পরে মুশফিকুরকে রেখে দেওয়ার পরে মুশফিক যদি খারাপ করতো, ভালো করতো, আমি কিন্তু তার আগে 13 ইনিংস নিয়ে কথা বলছি। 14 নম্বর ইনিংসে ভালো করলে রিয়াসাদের গোষ্ঠী উদ্ধার। প্রবলেমটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট যেটা দেখি, ডায়রিয়া পাতলা পায়খানার মতো পাই, স্যালাইন খাওয়াই দিলে সুস্থ, আগের সব অতীত ভুলে গেছে, সেটাকে আমরা একসেপ্ট করি। কিন্তু এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে, এটা নিয়ে আমরা কেউ চিন্তা করি না। আপনার এটা যদি প্রপার হইতো, ইন্ডিয়ার একসাথে 2টা ন্যাশনাল টিম ভাই বিভিন্ন দেশে খেলছে তো, কয়দিন আগেও খেলছে তো, খারাপ করেনি তো, তাদের সেই পাইপলাইনটা আছে। সো ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আসলে কাদেরকে তৈরি করছেন, ওই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আপনি কাদের সিলেক্ট করছেন। বাংলাদেশের ক্রিকেটে কোনোটাই হয় না, তৈরি করার প্রসেসটাও খুব বেশি সহজ না, সিলেকশনের প্রসেসটাও খুব বেশি সহজ না। এত জটিলতা, এত পার্সোনাল লাইকিং ডিসলাইকিং এখানটায় কাজ করে যে একটা সময় ক্রিকেটাররা পর্যন্ত বিরক্ত হয়ে যায়। রেসপেক্ট থাকবে এটা? তামিম ইকবালের ডাক্তার বলে দিছে যে হচ্ছে কি, তামিম ইকবাল স্মোকিং করে পাবলিকলি, চেইন স্মোকার, ও বলতেছে ও ভ্যাপ খেতে পারবে কিনা। ওই ডক্টরের সাথে পরের দিন যখন তামিমের দেখা হবে, সে কি কনফিডেন্টলি ওই ডাক্তারকে তার সমস্যার কথা বলতে পারবে? যে ক্রিকেটারকে আপনি চুক্তির বাইরে দিয়ে দিলেন, যোগ্য ক্রিকেটার,
সেই ক্রিকেটার যখন ওই নির্বাচকের চেহারা দেখবে পরের দিন মাঠে গিয়ে তার কি ভালো লাগবে? এই নোংরামিগুলো আমাদের সিনিয়ররা করে ভাই। আমি বেয়াদব। অনেক উত্তেজিত হয়ে গেছে। না না, উত্তেজনা কিছু নাই। তারপর নেক্সট কোশ্চেন কি করবে ভুলে গেছে। আমি কি রং কিছু বলছি আপনি বলেন? না ডেফিনেটলি ফাইজলামি চলে বাংলাদেশের ক্রিকেটে। সবাই যেন ব্যাংকের ক্যাশিয়ার, 900 কোটি থেকে 1300 কোটি, কয় টাকা বালো টালো। ভাই আপনার কোনো কিছুই থাকবে না ক্রিকেটটা না থাকলে। মেক ইট বেটার। যেভাবে ফুটবলটা আগাচ্ছে আসলে কি এমন কিছু হবে নাকি যে ক্রিকেট থেকে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে? বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা কথা যে সবাই বলে যে আসলে বিয়ে হয়েছিল, এরকম একটা কথা আছে না যে আসলে প্রেম করে ফুটবলের সঙ্গে বিয়ে হয়েছে ক্রিকেটের সাথে। আসলে কি এমনটা হতে পারে কিনা? যে দেখেন, ফুটবল তো একটা গ্লোবাল গেম। ফুটবল একটা গ্লোবাল গেম যেখানে বিশ্বের অনেকগুলো দেশ ফুটবল খেলে। সেই জায়গাটাতে আসলে ওইটা খুব ডিফিকাল্ট যে গ্লোবাল গেমে ডমিনেট করাটা। ক্রিকেট ওইভাবে গ্লোবাল গেম না। তবে এই যে অনেকে বলে না যে ক্রিকেটের পেছনে যে অর্থ বিনিয়োগ করা হয়েছে সেই অর্থ যদি ফুটবলের পিছনে বিনিয়োগ করা হতো তাহলে ফুটবলটাও এগিয়ে যেত। এখানে একটা মিস ইনফরমেশন আছে। ক্রিকেটের পেছনে যে বিনিয়োগটা করা হয়েছে ওই বিনিয়োগের অর্থটা কিন্তু ক্রিকেট আর্ন করেছে। এক্স্যাক্টলি, ক্রিকেটই আর্ন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সরকারি প্রতিষ্ঠান না বা সরকার থেকে আশীর্বাদ পুষ্ট প্রতিষ্ঠান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, একটা কর্পোরেট প্রতিষ্ঠান যাদের নিজেদের আর্নিংটা নিজেদেরই করতে হয়। ইভেন ফুটবল ফেডারেশনও তাই। সো আলটিমেটলি ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটা ছিল এবং তখন যখন টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ, তখনকার বাংলাদেশের ক্রিকেটের যারা কর্তা ব্যক্তি ছিলেন, সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে সৈয়দ আশরাফুল হক সে সময়টায় ছিলেন, তাদের অত্যন্ত দূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটা আসলে তৈরি হয়েছে। আর আপনি দেখেন যে তখন যদি চিন্তা করেন যে বাংলাদেশ কিন্তু 4 বছর 5 বছর কোনো ম্যাচ জিতে নেই, কিন্তু স্পন্সরশিপের কোনো অভাব ছিল না। তো আমার কাছে যেটা মনে হয় যে ক্রিকেট যেহেতু বাংলাদেশ টপ 10 ক্রিকেটিং নেশনের মধ্যেই খেলে, এই জায়গাটা বাংলাদেশের এটা আপনি মুখে হয়তো বা এখন বলছেন বা অনেক কিছু হচ্ছে, আমরা হতাশ, ন্যাশনাল টিমের পারফরমেন্সটা এরকম ভালো হয় না, বৈশ্বিক আসরে আমরা ভালো করতে পারি না। একটা ট্রানজিশনাল ফেজে বাংলাদেশ ক্রিকেট আছে। বাট এখান থেকে আপনি দেখবেন যে ন্যাশনাল টিমটা যখন ভালো করবে, আমার কাছে মনে হয় একটা বিগ স্টেজ, একটা বড় টুর্নামেন্টে ইটস হাই টাইম অন্তত মানে ডমিনেট করার মতো পারফরমেন্সটা দেখানো। তখন দেখবেন যে এগুলো নিয়ে কথাবার্তা আবার হবে না। এখন ফুটবলের সঙ্গে আপনি কম্পেয়ার যেটা করছেন, ফুটবল একটা গ্লোবাল গেম যেখানে আসলে আপনাকে একটা মহাসাগরের মধ্যে যুদ্ধ করতে হবে। সেই অনুযায়ী ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটা অলরেডি এস্টাবলিশড। এটা হয়তো বা কিছুটা কমবে বা কমেছে, বাট একেবারে নিচের দিকে যাবে না, সেটা আমার কাছে মনে হয় না। রিহাদ ভাই, আপনার সঙ্গে তো মোটামুটি অনেক ক্রিকেটারের ভালো সম্পর্ক, তো আপনার কাছে ছিল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে প্রিয় ক্রিকেটার কে? আসলে প্রিয় ক্রিকেটার ডেফিনেটলি তামিম ইকবাল। আমার সাথে খুবই ভালো সম্পর্ক এবং প্রিয় হওয়ার মতো অনেক কাজ তিনি করেছেন। সম্পর্ক দিয়ে তো আসলে সবকিছু হয় না, তাই না? আমার অনেক বন্ধুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, বাট পারফরমেন্স কথা বলে। লাইফটা আসলে কিভাবে যাচ্ছে কিছু কিছু ব্যাপারে কিন্তু আপনাকে হিসাব করতে হবে যে আপনি সরলরৈখিক ভাবে যাচ্ছেন নাকি আপনার লাইফে অনেক ট্র্যাজেডি রয়েছে। এইগুলো ক্যারেক্টার বিল্ড করে আসলে, এবং সেই ক্যারেক্টারের প্রতি আরেকজনের আকর্ষণ তৈরি করে। ধরেন যখন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলেন, দ্যাট ক্রাইম ওয়াজ নট ফেক, সামনেই ছিলাম। তামিম ইকবাল যখন বললেন যে আমি আর খেলবো না চট্টগ্রামের ওই সংবাদ সম্মেলনে, এটা তো ফেক ছিল না। একজন ক্রিকেটার আপনি চিন্তা করেন, মানে অনেকগুলো রিজন থাকে কিন্তু মানে একজন মানুষকে এক্সট্রাঅর্ডিনারি হওয়ার জন্য। খেলতে গিয়ে যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন যে রমজান মাসে এই গরমের মধ্যে খেলা দিয়েন না, সেই তামিম ইকবাল। পছন্দ করার কারণ আছে তো ভাই। সেই তামিম ইকবাল অলমোস্ট আমাদের ছেড়ে চলেই গেছিলেন। 20-22 মিনিট হি ওয়াজ নো হেয়ার। আবিদ হোসেন সামি এই সিচুয়েশনের মধ্যে দিকে আছে, উনি জানবেন। আমি বানিয়ে বলছি না ভাই, এটা পুরোপুরি আল্লাহ উনারে ব্যাক করাইছে। তার ক্ষেত্রে সত্য পুরোপুরি। মানে থাকে না যে আপনার হাত কেটে গেছে, ডাক্তার ঠিক করে দিয়েছে, পায়ের মধ্যে ব্যথা পাইছেন, ফিজিও এমন ভাবে আপনারে ঠিকঠাক করে দিয়েছে, আপনি এরপরে 5 দিনের জায়গায় 3 দিনে সুস্থ হয়ে গেছেন, আপনি বলতে পারেন। কিন্তু আপনার লাইফ নাই, আপনার পালস নাই, আপনার হার্টবিট নাই, কিছুই নাই। সেখান থেকে আপনি ব্যাক করছেন। সিপিআর দেয় 8-10 মিনিট, অ্যানাউন্স করে দেয় দ্য পেশেন্ট ইজ ডেড। 22 মিনিটস ধরে চলছে। অ্যাম্বুলেন্সে যে ড্রাইভারটা রং ওয়েতে আসছে শুধুমাত্র তামিমকে হসপিটালাইজ করার জন্য। সো এগুলো কেন? এগুলো হচ্ছে একটা ক্যারেক্টার বিল্ড করে। কিছু কিছু মানুষের প্রতি আল্লাহর ওই আশীর্বাদটা থাকে। আবার একই সাথে আপনি যদি খেয়াল করে দেখবেন, প্রচুর করছেও তো মানুষের জন্য ভাই। পারফরমেন্স দেখি হয়, প্রচুর করছে। জিয়া ভাই খেলতে খেলতে তামিম ইকবালের মতোই কিন্তু ঘটনা, উনি বাঁচতে পারলেন না, আল্লাহ তার হায়াত রাখে নাই, মারা গেল।
তামিম ইকবাল তার ফ্যামিলির পাশে দাঁড়ায় নাই, বলছে না যা লাগবে আমি করবো, করছে তো। এক ক্রিকেটার ক্যান্সারে আক্রান্ত শরীফ 10 লাখ টাকা দিছে ভাই, 10 লাখ টাকা দিতে মন লাগে বুঝছেন। 10 লাখ টাকা আপনি নাসির হোসেনকে দিতে পারেন যে আপনার ব্র্যান্ডিং ভালো হবে, শরীফের জন্য আপনার ব্র্যান্ডিং হবে না। তামিম ইকবাল করছে তো। সো এই অনেক কিছু মিলাই তামিম ইকবাল আমার ফেভারিট, অনেক কিছু মিলায়। সাকিবের সাথে আপনার সম্পর্কটা কেমন? সাকিবের সাথে আমার কোনো দুঃসম্পর্ক না, খারাপ সম্পর্ক না। অন্য যাদের সাথে সাকিবের যেমন সম্পর্ক আমারও সেরকম সম্পর্ক। সাকিবের সাথে একটা মিথ আছে যে আসলে যে রিয়াজ সাদাতের সঙ্গে বাংলাদেশের কোচের সম্পর্ক ভালো না, তিনি সব সময় তাদের বিরুদ্ধে কথা বলেন। কোন কোচের সঙ্গে আপনার কোন কোচটা? না, আমার কোচদের প্রসেস নেই। ওই যে আমি মাহমুদুল্লাহ রিয়াদের ইস্যুটা বললাম, এটা তো কোচের একটা কল ছিল। সো এটাকে আমি লাইক করব কেন? ওই সময়টা যে কোচের কল ছিল। তামিম ইকবালকে ওয়ার্ল্ড কাপ টিমে যাওয়ার আগে যেভাবে 4-5 নম্বরে নামিয়ে খেলানো যায় কিনা একটা ফাতরামি অফার করলো, এটা তো কোচের কল ছিল। আপনার প্রিয় কোচকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে? সালাউদ্দিন ভাই, অন্য কাউকে চুজ করার আমার কোনো অপশন নেই। সাহেব ভাই, আপনার বাংলাদেশের প্রিয় ক্রিকেটারকে? আমার বাংলাদেশের প্রিয় ক্রিকেটার যদি আমি বলি, এটা আমার একদম পার্সোনাল চয়েসের জায়গায়, ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ। কেন মাহমুদুল্লাহ রিয়াদ সেটার ব্যাখ্যাটা যদি দিই, তাহলে আই এম সো মাচ লাইক মাহমুদুল্লাহ রিয়াদ। হয়তোবা গিফটেড এবিলিটি খুব কম, ট্যালেন্টের জায়গাটা খুব কম, বাট হার্ড ওয়ার্কিং, ওইটা একটা বড় ইন্সপিরেশন হিসেবে আসলে কাজ করে। ওই হয় না যে মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় একটু লাইমলাইটের বাইরে ছিলেন, লাইমলাইটের বাইরে থেকে কাজ করতেন। এবং আমিও যখন আমার ক্যারিয়ার শুরু করি বা যে কোনো জায়গাতে, মানে আপনি আমাকে আসলে সেন্টার অফ অ্যাট্রাকশন হিসেবে খুব কম দেখবেন। যে কোনো গ্যাদারিংয়ে, যে কোনো দাওয়াতে, যে কোনো জায়গাতে সেন্টার অফ অ্যাট্রাকশন হিসেবে আপনি আমাকে কম দেখবেন। এবং যেটা বললাম যে আমি তো আমার এবিলিটি সম্পর্কে জানি যে আমার এবিলিটি লিমিটেড, আমার এবিলিটি খুব বেশি না। সেই জায়গা থেকে আমাকে আসলে হার্ড ওয়ার্ক করতে হয়েছে। তো ওইটার কারণে মনে হয় আমার অনেক বড় আইডল আসলে মাহমুদুল্লাহ রিয়াদ। এটা খুব মজার ব্যাপার হচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আমার কোনোদিন সামনাসামনি কথা হয়নি। বিপিএল এ মঞ্চে কাজ করেছি, কমেন্ট্রি করেছি, কিন্তু কোনোদিন ওনার সাথে আমার সামনাসামনি কথা হয়নি। বাট আমার লাইফের অনেক বড় ইন্সপিরেশনের জায়গা। জানেন নাকি যে আপনি ওনার প্রিয় ক্রিকেটার? না, জানার তো কোনো প্রশ্নই আসে না, কারণ কোনোদিন ওনার সাথে আমার কথাই হয় না। একবারে এবার বিপিএল এর ফাইনাল ম্যাচে আমি যখন ডাগ আউটে কমেন্ট্রি করছিলাম, ওই সময়টাতে আমি একটা সালাম দিয়েছিলাম, দ্যাটস ইট। আদারওয়াইজ মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমার কখনোই কথা হয়নি। বাংলাদেশের আমার সবথেকে প্রিয় কোচ যদি আমি বলি, আমার কাছে এটা আমার ব্যক্তিগত চয়েসের জায়গা সারোয়ার ইমরান স্যার। সারোয়ার ইমরান স্যারকে তো ছোটবেলা থেকে দেখেছি, এবং উনি বাংলাদেশের প্রথম টেস্ট টিমের কোচ ছিলেন। এবং অনেক ক্রিকেটার আছেন যাদের আসলে কোচ তো আসলে দুই ধরনের, ডেভেলপমেন্ট কোচ এবং থিঙ্ক ট্যাঙ্কার কোচ। আমার কাছে মনে হচ্ছে একটা সময় ডেভেলপমেন্ট কোচ হিসাবে সারোয়ার ইমরান স্যার অনেক ভালো কাজ করে গেছেন। আফটার দ্যাট সালাউদ্দিন স্যারের কথা তো বলতেই হবে, সালাউদ্দিন স্যার তো আছেন, বাট সারোয়ার ইমরান স্যার মাঝখানে একটু লাইমলাইটের বাইরে চলে গিয়েছিলেন, একটু ইরেগুলার হয়ে গিয়েছিলেন। বাট আমার ফেভারিট যদি বলেন বাংলাদেশের কোচদের মধ্যে সারোয়ার ইমরান স্যারকে আমি 1 নম্বরে রাখবো। আর তারও আগে আরেকজন একটু লাইফ কোচ হিসেবে যদি চিন্তা করেন, আমি জালাল আহমেদ চৌধুরী স্যারের কথা বলবো। জালাল আহমেদ চৌধুরী স্যার, উনি মানে আমার বাবা ওনাকে বড় ভাই হিসাবে দেখতেন, বা বড় ভাই হিসেবে দেখতেন, আজিমপুরেই আমাদের সাথে। এবং জালাল আহমেদ চৌধুরী স্যার একজন লাইফ কোচ। এটা যারা দেশের ক্রিকেট আঙ্গনের সঙ্গে জড়িত তারা বিষয়টা বলতে পারবে। আপনি তো মাঝে মধ্যে প্রায় 2-1 দিন পর পরে ব্রেকিং দেন, আসলে অনেক সাসপেন্স মানুষের সামনে নিয়ে আসেন। তো আপনার আসলে কোন ধরনের মুভি পছন্দ, সাসপেন্স, থ্রিলার নাকি রোমান্টিক? আমার সব টাইপের মুভি পছন্দ। আমি জেমস বন্ডকেও পছন্দ করি, শাহরুখ খানকেও পছন্দ করি। দুইজন কিন্তু দুই ক্যারেক্টার। সো আমার কাছে যেটা মনে হয়েছে, যেই মুভিটা আসলে আপনাকে হাসাতে পারবে, যেই মুভি আপনাকে কাঁদাতে পারবে, যেই মুভি আপনাকে রিয়েলাইজ করাতে শেখাবে আপনার জীবনটা কেমন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখবেন জেমস বন্ডের লাস্ট যে মুভিটা হলো, সেখানটায় ড্যানিয়েল ক্রেগ ক্লাস টাইম অভিনয় করলেন, তাই না? তো ওই পার্টিকুলার মুভিতে আপনি দেখবেন যে শেষ মুহূর্তে যখন মারা গেলেন তিনি, ওই পুতুলটা যদি নিতে না যেতেন, তার পিচ্চির পুতুলটা যেটা পড়েছিল, তিনি কিন্তু আক্রান্ত হতেন না ওই ভাইরাস দ্বারা। সো এটা আপনাকে কি শেখায়? এটা আপনাকে শেখায় যে আপনি যেই হন না কেন, যত বড় সুপারস্টার, যত যাই হোক, আপনার কিন্তু একটা অন্তরের জায়গা আছে, ঠিক আছে? আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসার জায়গা আছে, তাই না? ওই পুতুলটা নিতে গেলে মারা গেলেন। এটা মুভি, জেমস বন্ডের যিনি চরিত্র অভিনয় করেছেন তিনি তারা মারা যাননি, তিনি বেঁচেই গেছেন, কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে জীবনে সেটাই গুরুত্বপূর্ণ যেটা আপনাকে শেখাবে, সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। আমি এই 1 ঘন্টা 2 জনের সঙ্গে কথা বলে
মানে আইয়ুব বাচ্চার একটা গানের কথা আমার খুব মনে আসছে দেখো গাইতে গা। আপনি চাইলে গাইতেও পারেন, গাইতে পারেন, সমস্যা নাই, পাঞ্জাবি পরে আছেন, নো প্রবলেম, সাদা ঘড়ি। এখন রিয়াসাত ভাই কিংবা আবিদ হোসেন সামির ভেতরে অনেক কষ্ট লুকায়িত আছে। রিয়াসাত আজিম কি আসলে সেই কষ্ট লুকানোর জন্য চশমা ব্যবহার করে? এবং একটা কথা বলতেই হয় যে বাংলাদেশের সাংবাদিকতা এর আগে চশমা পরে পিটিসি দিবে, কথা বলবে, এটা তাও আবার টেলিভিশনে, এটা খুবই মানে এটা অকল্পনীয় বিষয় ছিল। সেটাকে আপনি আসলে এস্টাবলিশ করেছেন। এবং আমি যখন প্রথম বিডি কিকটা আমি জয়েন করি, আমিও হচ্ছে যে চশমা দিতাম, এটা অগ্রদের কারণে কিংবা আপনার কাছে তুলনা করেছে। আমি যখন চশমা ছাড়া কোনো লাইভ দিতাম, আমার কলিগরা আমাকে মেসেজ করতো যে ভালো লাগছে না, আমাকে রিয়াসাত আজিম লাইট বলে ডাকতো। আমার কাছে মনে হতো চশমাটা দিলে আমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যেত। আমার কাছে তখন মনে হতো যে আমার সামনে কেউ নাই, আমি একা, একদম আমি প্রাণ খুলে কথা বলতে পারতাম। আপনার আসলে এই চশমা দিয়ে রিপোর্টিং করাটা কেন? আমার কাছে সবসময় একটু অপরেট থাকতে ভালো লাগে। আপনি দেখবেন আমি এই গোল গলায় টি শার্ট পরি, এটা আবার একটু বেল্টের মধ্যে গুছিয়ে দিই, খেয়াল করবেন। আমি মিরপুরে আপনাদের সাথে আমার যে দেখা হয়, আমি যে স্টাইলে চলি। এবং আমি একদিন জিজ্ঞেস করেছিলাম লাল ঘড়ি কেন, একদম পুরোটাই লাল। হ্যাঁ, পুরোটাই লাল, ঠিক আছে। আরেকটা আছে পুরোটাই সবুজ, ঠিক আছে। তো আমার একটু অপরেট থাকতে ভালো লাগে। মানে কেন ভাই, মানে পিঙ্ক কালারের একটা কিছু আপনি ইউজ করছেন, মানে আপনি মায়া হয়ে গেছেন, এটা কেন? আপনার যা মন চাবে আপনি করবেন। সবচেয়ে বড় ব্যাপার কি যে আপনার চোখে যদি পাওয়ার এড করতে হয় তখন আপনি হচ্ছে ওই চশমা পড়তে পারবেন, আর আপনার চোখে সান এফেক্ট করবে তখন আপনি সানগ্লাস পরতে পারবেন না। এই যে অপদার্থ প্রডিউসাররা আমাদের আপনার কি বলবো এডিটরদের মাথায় এই জিনিসটা ঢুকাইছে, এবং তারা আবার এটাকে আমাদের উপর অ্যাপ্লাই করে। এর থেকে জঘন্য কিছু হইতে পারে? আপনি একটা জায়গায় লাইভে কানেকশন হয়েছেন, তখন আপনি হেডফোন দিচ্ছেন যে আপনার হচ্ছে পিসিআর থেকে আপনি কি বলছেন শোনার জন্য, তখন আপনি হেডফোন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। আর আপনার একটা অনুষ্ঠান হচ্ছে একইভাবে, সেখানটা হচ্ছে আপনি রোদের মধ্যে দাঁড়ানো, আপনি সানগ্লাস পরতে পারবেন না। আপনার হেডফোনটা যেমন প্রয়োজনীয় টু বি কানেক্টেড উইথ ইউর পিসিআর, আপনার তো সানগ্লাসটা আপনার নিজেকে প্রোটেক্ট করার জন্য দরকার। জীবনে আপনি জবটা করেন আপনার জন্য ভাই, চ্যানেলের জন্য কি আপনি চোখ খোয়াবেন? সূর্যের দিকে তাকাতে হবে, লাইট পাবে না, বাদশা ভাই বলবে একটু এদিকে ঘুরো, হয় নাকি এটা? হয় না। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ডেফিনেটলি সানগ্লাস ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি আপনি যখন স্ক্রিনে আসবেন গুড লুকিং থাকাটাও ইম্পর্টেন্ট। এটা আপনার জন্য। আপনার চ্যানেল আজকে আছে কালকে নাই, আমার 71 ছিল, 24 ছিল, রেডিও 40 ছিল, এখন আমি আমার কেউ নাই, কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি লাভ ফর দেম। কথা বুঝছেন? মানুষদের সাথে সম্পর্ক রয়েছে, সেটা আলাদা জায়গা, কিন্তু প্রতিষ্ঠানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো প্রত্যেকটা প্রতিষ্ঠান দে উইল ট্রাই দেয়ার বেস্ট টু ম্যাক্সিমাইজ ইউর ইউজ, এর বাইরে কোনো চিন্তা করবে না, বি প্র্যাকটিক্যাল। সো ওই জায়গাটায় গিয়ে অনেক ধরনের কমপ্লেন, ওর চশমা পরে পিটিসি দেয়, এটা ওটা, আমি মাঝখানে রিপোর্টিং করা বাদ দিয়েছি। রিয়াসাত শুধু চশমা না, আমি দাঁড়িয়ে রাখছি, আমার ওই সময় যারা ফেলো কলিগ ছিল আশপাশে তারাও দাঁড়িয়ে রাখা শুরু করলো। এখন সামির চুলের মতো তো আমার চুল হবে না, ওর পাঞ্জাবি লুক আমার মতো হবে না, আবার আমার টি শার্ট পরে এইভাবে এখানে গুজায় দেয়, এটা উনাকে ভালো লাগবে না। আপনার চশমার কালেকশন কেমন আছে? আমি যতটুকু জানি ব্যক্তিগত, যে কোনো দেশে ট্যুরে গেলে আপনি কোনো কিছু নেন আর না নেন, চশমা নেন, সব কালেকশন তো আপনি জানেন তাহলে? না, ওই বিস্তারিত জানি না। আছে মোটামুটি 8-10টা আছে। আমি সানগ্লাসের ব্যাপারে একদমই ওপেন। আমার প্রত্যেকটা সানগ্লাস অরিজিনাল সানগ্লাস, কোনো রেপ্লিকা পরি না, দাম দিয়ে কিনি প্রচুর। সানগ্লাস অ্যান্ড শুজ, এটা আমার একটা ফানের জায়গা, হবির জায়গা, আমার ড্রিমের জায়গা। এবং সানগ্লাস পরে এখন অনেকেই রিপোর্টিং করে, আমার মতো অনেকেই দাঁড়িয়ে রাখতে চায়। ইভেন আমি যে আমার মিউজিকটা রেখে গেছিলাম, এটা রবীন্দ্রসঙ্গীতের মতো এখন ওই সাবেক চ্যানেলে বাজে, ওটা আমার মিউজিক ছিল, ঠিক আছে, এখন আমার নাই। ওইখানে যারা আমার বিরুদ্ধে গুটিবাজি করতো তারা মিউজিক ইউজ করে। পৃথিবীতে এর থেকে সুখের আর কিছু নেই, কারণ ওই মিউজিক ইউজ না করলে ওদের স্টোরি কেউ দেখে না। এটা চালাবেন কিন্তু। স্যার, আপনাকে যদি বলি যে রিয়াসাত ভাই যে কোনো একটা সিক্রেট জানতে চান, তাহলে কোন প্রশ্ন করবেন? রিয়াসাত ভাইয়ের যে কোনো একটা সিক্রেট, অনেক সিক্রেটই তো আসলে রিয়াসাত ভাই জানতে চাই। মানে যে কোনো একটা স্পেসিফিক ভাবে যদি বলি, সেটা হচ্ছে যে রিয়াসাত ভাই, রাসেল ডোমিঙ্গো কখনো আপনাকে হোয়াটসঅ্যাপে কল টল দেয়? রাসেল ডোমিঙ্গোকে আমি একবার কল দিয়েছিলাম, তো বুঝেনি যে অথবা আমি, ঠিক আছে, আমাদের সিকান্দার একটা রিপোর্ট করছে, ও আর আসবে না, আমি আরে কল দিচ্ছি, ঠাস করে ধরে ফেলছে, ঠিক আছে, তুমি নাকি আর আসবে না, ওইটা নিয়ে আমরা রিপোর্ট করছি। এরপর সে বিসিবি টিসিবিতে কমপ্লেন করছে, তাকে বাইরে থেকে ফোন দেওয়া হয়, এটা ওটা, তার নাম্বার কিভাবে গেল। না, এরকম কোনো কল দেয় নাই, আমি কল দিয়েছি রাসেল ডোমিঙ্গোকে। আর আমার কাছে যেটা মনে হয়, সবাই তার কাজে যদি অনেস্ট থাকে না, এই বিতর্কগুলো তৈরি হয় না। উত্তর দিতে পারে, কে পালায় যায় জানেন? পালায় যায় যার কাছে উত্তর থাকে। স্বচ্ছতা নাই। ট্রু। একই প্রশ্নটা সাইমের বেলা, ঘুমায় কয় ঘন্টা?
খুব ডিফিকাল্ট এবং এই কোশ্চেনটা আমাকে দেবব্রত পাল দেবুদাও এই কোশ্চেনটা আমাকে করেছেন গতকালকে, কারণ দেবুদা যেহেতু তামিম ভাইয়ের ওই ইনসিডেন্টের সময় ছিলেন এবং দেবুদা আমার প্রিভিয়াস হিস্ট্রিটাও জানেন, তো দেবুদা কালকে আমাকে অনেকগুলো অ্যাডভাইস দিয়েছেন আসলে যে মানে না ইটস ট্রু যে ঘুমটা আসলে মানে ঘুমাতে হবে, আমার ঘুমের সময়টা আসলে খুব কম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা মানে সর্বোচ্চ হয়তো বা 4 ঘন্টা, মানে এটা আই হ্যাভ টু বি কেয়ারফুল। আমার রাত হইছে, ঘুমাইতে হবে, শেষ কর। নিঃসন্দেহে বাংলাদেশের যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে আপনি মানে তাদের কয়েকজন অন্তত ফেল করতে পারবেন, যদি আপনার কি অফার আছে যে এরকম নাটক সিনেমা অফার করার বা আছে কি অফার করছে সেটা না বলি, বাট আছে অনেকেই করে, বিভিন্ন সময় করে, কাছের মানুষ পরিচিত জনেরই করে, পরিচিত জন অনেকেই ডিরেকশনের কাজ করছে, বা যেহেতু ধরেন ক্রিকেট অ্যানালাইসিসের কাজ যখন আমরা করি তখন বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে হয় যারা হয়তো বা বিনোদন মাধ্যমের সঙ্গেও জড়িত, তাদের কাছ থেকে খুশি অফার আসে, বাট আই এম নট ইন্টারেস্টেড। আমি কখনোই সেই জায়গাটা কখনো করলে বিপরীতে কোন নায়িকাকে চাইবে? আমি কখনোই করতেই চাই না, আমার ইন্টারেস্টই নাই। সেই ইন্টারেস্টটা থাকলেও পরে হয়তো বা করতাম, এখনই আপনি আমাকে হয়তো বা দেখতে পারতেন, কারণ এই মুহূর্তে আপনার সঙ্গে আমি যখন কথা বলছি এই মুহূর্তেই আছে, বাট আমি ইন্টারেস্টেড না। আপনার প্রিয় হিরোকে? আমার প্রিয় হিরো ক্রিশ্চিয়ান বেল আমার খুব পছন্দের। ইন্ডিয়া থেকে যদি বলেন ঋতিক রোশন, বাংলাদেশে মুভি ভালো লাগে। বাংলাদেশে যদি বলেন, বাংলাদেশে আমি আসলে হিরোইক ক্যারেক্টার তো ওইরকম ভাবে মানে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে ওইরকম, এটা হয়তো বা এরকম ভাবে হতে পারে যে সিনেমা বা নাটকের ওই স্ক্রিপ্টগুলো ওইরকম জমে না, এই কারণে হয়তো বা মানে একজন নায়ককে ইনফ্লুয়েন্সিয়াল হিসেবে দেখানোর জন্য যেটা হয় যে স্ক্রিপ্টটা খুব জমতে হয়, তো আমাদের দেশে কেন জানি শেষ পর্যন্ত স্ক্রিপ্টটা জমে না। বাট আপনি যদি বলেন আমাকে, আমি তারপরও মানে আমি সিনেমা অঙ্গন থেকে বলবো না, আমি নাটক ইন্ডাস্ট্রি থেকে যদি বলি যে আফরান নিশো ভাই, ওনাকে আমার ভালো লাগে, ওনার অ্যাক্টিং কয়েকটা ওয়েব সিরিজ দেখেছি, আমার কাছে ভালো লাগে। নায়িকাদের নাম তো খুব বেশি জানি না, এটা হচ্ছে সবচেয়ে আমার না নায়িকাদের নাম খুব বেশি জানি না কেন, মানে যদি বাইরের দেশে যদি আপনি আমাকে বলেন তাইলে পরে যেমন যে ক্রিশ্চিয়ান বেলের সঙ্গে কারা কারা অ্যাক্টিং করছে তাদের নাম জানি না, এটা যেমন একটা বিষয়। আর ওই দিকে যদি বলেন সাউথ ইন্ডিয়ার দিক থেকে যদি বলেন সাই পল্লবী, তার মুভি তো ভালো হয়। ওই যে পুষ্পার যে নায়িকা, তার নাম কি? রশ্মিকা মান্দানা, তিনি একটা মাঝখানে একটা মুভি করছিলেন ওই যে সীতারাম, ওই মুভিটাতে তাকে খুব ভালো লাগছে আর কি। আর বাংলাদেশে যদি বলেন, বাংলাদেশে কনফিউজড আমি, মানে বাংলাদেশের কাজগুলো একটু কম দেখা হয়, মানে ওয়েব সিরিজ গুলো বেশিরভাগ দেখা হয়, নাম বলতে পারবো না। আপনি কিন্তু বলেন আপনার ফেভারিট হিরোইন? কাজল। বাংলাদেশে কেউ নাই? বাংলাদেশে শাবনূর। আচ্ছা, আমার লাস্ট অভিনয় করতে পারে এরকম শাবনূরকে মনে হয়েছে। আপনাকে যদি বলি এক বাক্যে সৈয়দ আবুল হাসান সামিকে ব্যাখ্যা করবে, বা আপনার দৃষ্টিতে উনি কেমন, এক বাক্যে বা সংক্ষেপে? মাল্টি ট্যালেন্টেড, নিজের প্রতি উদাসীন, এবং আমার কাছে মনে হয় যে সুস্থ থাকলে বাংলাদেশে তার জায়গায় সে একটা হিস্ট্রি হবে। সামিমের একটা স্বপ্ন আছে কিন্তু কোচ হওয়া, এবং বাংলাদেশ দলের কোচের স্বপ্ন তিনি দেখেন। আপনার কি মনে হয় কত বছর পর আপনি তাকে সেই জায়গায় দেখতে পাবেন, বা আপনার কতটুকু হোপ তাকে? শুনেন, বাংলাদেশের সবচেয়ে বড় মানে বাস্তবতা কি জানেন, যে যোগ্যরা যোগ্য জায়গায় যায় না, এই কারণে আমি আসলে তার ব্যাপারে হোপফুল না। দেখেন এইখানে আমার কোনো আফসোসও নাই, আমার কোনো আফসোসও নাই। আপনার লাইফে যদি এইম না থাকে, ভিশন না থাকে, আপনি বেঁচে থাকতে পারবেন, আপনার হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে আপনি মারা যাবেন। আমি যদি আমার ভিশন বা আমার ভিশনে সাকসেসফুল নাও হই, আমার কোনো আফসোস নেই, অন্তত এইটাকে উপজীব্য করে আমি যে বেঁচে আছি, আমার লাইফটাকে প্রোডাক্টিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আরেকটা বিষয় বলি, আমার মতো বা রিয়াসাত ভাইয়ের মতো আমরা যারা সেলফ সেন্টার্ড পারসন, আমরা যারা সেলফ অবসেসড পারসন, অনেকের মতে আমি সেলফ অবসেসড, রিয়াসাত ভাই সেলফ অবসেসড, আমরা যারা সেলফ অবসেসড পারসন, আমরা শুধুমাত্র আমাদেরকে নিয়ে চিন্তা করি, আমরা অন্যের পিছনে লাগি না, একদম সত্য, অন্যের গীবত করি না, অন্যের নিন্দা করি না। টাইমও নাই আসলে, সত্যি কথা। আপনি আমাকে খুব ভালো মতো চেনেন, আপনি আমার কাছে কয়জনের গীবত কখনো শুনছেন নরমাল আড্ডাতে? সো আমি দেখে আমাকে নিয়ে অনেকে গীবত করেন, আমাকে নিয়ে অনেকে ইন্ডাস্ট্রির অনেকে গালিগালাজ করেন, জায়গায় যেতে না পারেন। আমি এরকম স্ট্যাটাসও দেখেছি যেটা সত্যিকার অর্থে একটু কষ্ট লেগেছে। এই কারণে কেন, মানে ওনারা আমার থেকে বয়সে বড়,
গালিগালাজ করেছেন। আমারও তো বাবা মা আছে, তো যখন আমার বাবা মা তুলে গালিগালাজ করছেন, আমি চাইলে সেটার জবাবও দিতে পারি। আমি পুরান ঢাকার ছেলে, মন খারাপ না করে আপনি আমার কমেন্ট সেকশন পড়ে ঘুরে আসবেন, আপনার মন ভালো হবে। ওইটা দর্শকরা, নরমাল দর্শকরা দিলে পরে সমস্যা নাই, কিন্তু এখন কিন্তু ওটা ভাগীদার আমরা একটু হচ্ছি যে রিয়াসাত আজিম, আবিদ হোসেন সামি ইন্টারভিউ আমরা নিচ্ছি, আমরা ওভার দিচ্ছি। ইন্ডাস্ট্রির বড় ভাইরা যখন বয়সে বড়, এরকম ইন্ডাস্ট্রির বড় ভাইরা যখন গালিগালাজ করে, তখন একটা বিষয় আসলে খারাপ লাগে ওই জায়গাটা, যে আমারও তো বাবা মা আছে, তারাও তো দেখে, তাদের কাছেও তো মানুষ ঘুরে ফিরে পাঠায়। এখন আমিও তো পুরান ঢাকার ছেলে, আমাদের কিন্তু মুখের মানে আমরা যদি বলি যে মানে গালিগালাজ তো আমরাও কম জানি না, কিন্তু সেটা তো আমার পারিবারিক শিক্ষা তো আসলে সেটা প্রকাশ করে না যে আমি সেটা করব। সো একটা জায়গাটা ওইটা মাঝে মধ্যে একটু খারাপ লাগে, বাট আদারওয়াইজ আমি এবং রিয়াসাত ভাই আমরা খুব সেলফ অবসেসড, খুব সেলফ সেন্টার্ড, যে কারণে আমরা অন্যের পিছনে লাগি না, অন্যের গিবত করি না। রিয়াসাত ভাইকে আপনি যদি সংক্ষেপে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করতে, টাফ, ইনফ্লুয়েন্সিয়াল, হার্ড ওয়ার্কিং, কারেজিয়াস। অনেকেই এটা বলে যে আসলে একটা সময় যে রিয়াসাত আজিম আবিদ হোসেন সামিকে দেখতে পারেন না, সামি রিয়াসাতকে দেখতে পারেন না। এরপরে আমাদের বিডি কিক টাইমে আপনাদের দুজনকে নিয়ে একটা কন্টেন্ট হয়েছিল বিপিএল এর সময়, সেই ভুলটা কিন্তু অনেকাংশ হয়ে গেছে। আসলে কি আপনাদের মাঝে এরকম কিছু কখনো ছিল? মানুষ কোথায় এগুলো পায়, কোথায় থেকে উদ্ভব হয়? ওই মানুষদের সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে আমি বলতে পারতাম যে তাদের সাথে আমার কি আলাপ হয়েছে। যারা বলে আই উড বি সো হ্যাপি যে তাদের সাথে যদি আমার একটা রিলেশনশিপ হয়, তাহলে হয়তো এক্সপ্লেনেশনটা জানতে যেতে হবে। সব আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাই, আমাদের বিডি ক্রিক টাইমের দর্শকদের উদ্দেশ্যে, এবং আপনার যেহেতু বিডি ক্রিক টাইমে আপনার ভিডিও নিয়মিত যায়, সেহেতু আপনার দর্শকরা কিন্তু এখন ফেভারিট হয়েছে বিডি ক্রিক টাইম, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে বিডি ক্রিক টাইম একটা দারুণ অবস্থান তৈরি করেছে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে, এবং বিডি ক্রিক টাইমের সাথে যিনি জড়িত তিনিও একজন অসাধারণ মানুষ, আমাদের প্রিয় জাভেদ ভাই। জাভেদ ভাইকে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা প্রচারের পর তার টিমে যারা কাজ করে এবং তার হয়ে যারা কাজ করছে, শুধু অনেক অনেক রিলস না বানিয়ে তাদের অন্তত 5,000 টাকা করে স্যালারি আগামী কুরবানি ঈদের আগে বাড়িয়ে দিবেন। যদি বাড়িয়ে দেন তাহলে আমি এবং সামি কমিটেড যে আপনাদের কুরবানি ঈদও আমরা শো করবো ইনশাআল্লাহ। যদি এটা না বানান তাহলে আমাদের যে রিলস গুলো আপনারা বানান অর্ধেক বানাই দিব, যেটা ধরেন একটা ইন্টারভিউ 10টা রিলস, এটা 5টা হয়ে যাবে। আমি একটু তালি দিই, আমাদের ক্যামেরার পেছনে আছে। আপনার কি দ্বিমত আছে? কোনো দ্বিমত, আই উড লাভ টু ডু দ্যাট। মানে আমার কাছে মনে হয় যে, এবং জাভেদ ভাইকে আমরা তো আসলে বলি যে আমাদের বড় ভাই, প্রিয় ভাই, আমাদের এই ইন্ডাস্ট্রি এলন মাস্ক, এবং জাভেদ ভাই সেভাবেই আগাবেন এবং উইল বি দেয়ার। বাট রিয়াসাত ভাই যে প্রস্তাবনাটা দিয়েছেন আমার মনে হয় যে সেটা ফুলফিল হলে উইল বি মাচ হ্যাপি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদেরকে যেটা বলবো যে সবাই ঈদটা খুব সুন্দরভাবে কাটাবেন, পরিবার নিয়ে কাটাবেন, ভালোভাবে কাটাবেন, সুস্থভাবে কাটাবেন, এবং প্রাত্যহিক জীবনের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন মেনটেন করবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য, সেলফ সেন্টার্ড হওয়াটা খুব ভালো। আমার এবং রিয়াসাত ভাইয়ের মতো সেলফ সেন্টার্ড হন, তাহলে যেটা হবে যে অন্যে কি করছে, অন্যের কোনটা ভুল, অন্যের কোনটা শুদ্ধ, এসব জায়গাটায় মন থাকবে না, গীবত করবেন না, পাপ কামাবেন না, গুনাহ কামাবেন না। খুব সুন্দর করে আমরা কিন্তু, আমি 2 ঘন্টা ঘুমাই, 3 ঘন্টা ঘুমাই, আরামে ঘুমাই। রিয়াসাত ভাই যতক্ষণ ঘুমায় আরামে ঘুমায়। আমাদের লাইফে ওই দুঃখের জায়গাটা নাই, অন্যকে নিয়ে কোনো চিন্তার জায়গা নেই। তো দর্শকদেরকেও সেটাই বলবো যে সবাই খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে ঈদটা পালন করেন। ভাই আপনার সবসময় শুধু পড়া কথা বলেন ক্রিকেটারদেরকে নিয়ে বা বোর্ড কর্তাদেরকে নিয়ে, মানে আপনার আসলে মিষ্টি রূপটা আমরা হয়তো দেখি, বাট দর্শকরা কখনো দেখে নাই যে রিয়াসাত আজিম মানে কিভাবে দর্শকদের সামনে মিষ্টি কিছু উপহার দিতে চাচ্ছে। মানে এটা গান কিংবা যেটা দেখলে মানুষের মনে হবে না রিয়াসাত আজিম শুধু কঠোর না, শক্ত ভাষায় কথা বলতে পারেন না, তিনি আসলে আদর করতে পারেন, স্নেহ করতে পারেন, ভালোবেসে বুকে টেনে নিতে পারেন। ভার্চুয়ালি আদরটা করব কেমনে? না মানে আদর করা খুব খারাপ শোনাবে রমজান মাস। না না মানে সাধারণত মানে মিষ্টির ভয় এখন তো আদর করাই, এখন আপনি বুঝতেছেন তো যে ঠিক আছে। আচ্ছা আমরা একটু আপনার মুখ থেকে একটু গান শুনি তাহলে। আমি গান টান পারি না, আমি সত্যি। আপনি যখন আমরা গান গাইতে দেখছেন বলেন? না আমি কখনো দেখি না। তাহলে একটা মানুষ যদি গান পারতো সে তো গান গাইতো, বলেন? আপনি তো আমার সাথেই থাকেন সারাদিন, বলেন আপনি আমার গান গাইতে দেখছেন কখনো? আমার মনে হয় আপনি অনুষ্ঠানটা শেষ করেন, রাত হয়ে গেছে। এখন নেক্সট কোশ্চেনটা সাহেব, সেও গান গায় না কখনোই, ঠিক আছে, ফাউল আলাপ করে তো। তাহলে আপনারা আসলে এই যে সারাদিন এত ব্যস্ত থাকেন, হ্যাঁ, ভাবিদেরকে আসলে ম্যানেজ করেন কিভাবে? আসলে এইগুলো কি এগুলো আসলে ম্যানেজ করার কিছু নাই, এটাই। গান পারে না তারপরে তো গায় না। এখন যদি কেউ যদি কারো গান শুনে খুশি হয়, ম্যানেজ হয়, তাহলে তো সে আমার বা সামির গান না শুনে টিভিতে গান শুনতে পারে। আর মান কখনো ম্যানেজ হবে, কখনো ম্যানেজ হবে না।
কখনো হাসি খুশি ব্যাপার থাকবে, কখনো রাগ থাকবে, অভিমান থাকবে। দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। এভাবেই চলতে হবে, এভাবেই থাকতে হবে। এখানে গান, কবিতা, এইসব ফালতু কথা, এসব দিয়ে আসলে কোনো কিছু হয় না। গান দিয়ে যদি বিয়ে হতো মাহি ভাই 100টা বিয়ে করতো। যেটা 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 দর্শক, আশা করছি যে আমাদের সময়টা আপনারা উপভোগ করেছেন, যে আসলে যে দুজন আমাদের সঙ্গে ছিলেন আসলে তারা আসলে শুধুমাত্র আপনারা ক্যামেরার সামনে তাদের আসলে মানে দেখে মনে হচ্ছে যে না রিয়া সাদাত আসলে হাসতে পারেন না, কিংবা রিয়া সাদাত আসলে মানে ভালো করে বা ভালোবেসে কথা বলতে পারেন না। আর আবিদ হোসেন সামি শুধু তিনি খুদ ধরেন, তিনি শুধু ভুল ধরেন, কিন্তু আসলে না, মানুষগুলো আসলে যতটা না কঠোর, যতটা না মানুষের ক্রিকেটারদের ফুল ধরেন, তার চেয়ে বেশি অন্যের জীবনে ফুল ফুটানোর চেষ্টা করেন। এবং আমরা এইটুকু বুঝেছি যে তারা পারিবারিক জীবনে অনেক বেশি হ্যাপি। এবং সাংবাদিকদেরকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে যে অনেক ভুল ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটে আসলে নষ্টের পিছনে সাংবাদিকদের ভূমিকা আছে, তো সেই বিষয়গুলো তারা ক্লিয়ার করার চেষ্টা করেছেন। আর একটা কথা বলে রাখি যে আসলে যারা এই ভিডিওটা দেখবেন, কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের দুই প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাবেন এবং তাদের কাছ থেকে অবশ্যই সালামি দাবি করবেন। আমরা সেই কমেন্ট সেকশনকে বেছে নিয়ে আপনাদেরকে তাদের কাছ থেকে আমি দায়িত্ব নিচ্ছি যে তাদের কাছ থেকে সালামি উদ্ধার করে আপনাদের কাছে পৌঁছে দেবো, এটা বাছাই করে। সবাইকে তো দেওয়া সম্ভব হবে না, এবং যদি কারো আগ্রহ থাকে যে রিয়াসাত ভাই কিংবা আবিদ হোসেন সামির সঙ্গে দেখা করার, সেটার ব্যবস্থাও আমরা করে দেবো। আমি এই কথাটা এই জন্য বলছি যে অনেকের, আমরা যখন স্টেডিয়ামে যাই ম্যাচ কভার করতে, তখন আমাদের কাছে মানুষজন এসে জিজ্ঞেস করে যে রিয়াসাত ভাই কোথায়, চলে গেছেন কিংবা আছেন, সামি ভাই কোথায়, যে তার সঙ্গে একটু দেখা করবো, কিংবা অনেক দূর থেকে এসেছি। তো সেই জায়গা থেকে যেহেতু একটা সুযোগ, সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। তার যারা ভক্ত আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন, এবং আপনাদের মনের যে ইচ্ছা, মনের যে খায়েশ, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই মনের ইচ্ছাটা পূরণ করার জন্য। আর এতক্ষণ আমরা কথা বলেছি, আমাদের ক্যামেরার পেছনে যে দুজন মানুষ ছিলেন, আমাদের সিনিয়র ক্যামেরা পার্সন বাদশা ভাই এবং তুহিন, তারা অনেক কষ্ট করেছে। আমরা সবসময় শুধু যারা ক্যামেরার সামনে আসি কথা বলে, আমাদেরকে চিনেন, আমাদের নিবেদনের কথা জানেন, কিন্তু ক্যামেরার পেছনে যারা থাকেন তাদের কষ্টটা আরো বেশি। আমরা বসে বসে কথা বলছি, কিন্তু ক্যামেরার পেছনে তারা দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে আরো অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো আমাদের স্ট্রাগলের কথাগুলো আমরা হয়তো বলতে পারি, সুযোগ পাই, কিন্তু তাদের স্ট্রাগলের কথাগুলো বলার সুযোগ হয় না। তাদের প্রতি কৃতজ্ঞতা, আজকে একটু সুযোগ পেলাম, বললাম। তাদের প্রতি ভালোবাসা থাকলো, এবং সবশেষ আপনাদের ঈদটা ভালো কাটুক এবং জীবনের প্রত্যেকটা দিনে ঈদের খুশি নেমে আসুক, আর সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম, আবারও ঈদ মোবারক।